চৌধুরী বাড়িতে আজকে খুশির আমেজ পড়েছে। খুশি যেন তাদের মুখ থেকে উপচে পড়ছে। তাদের সবারই খুশির কারণ হলো আজ প্রায় ২০ বছর পর চৌধুরী বাড়িতে কোনো কন্যা সন্তান জন্ম নিয়েছে। এই ২০ বছরে চৌধুরী বাড়িতে কোনো কন্যা সন্তানের জন্ম হয়নি। আর আজ সবার মনে খুশির ফোয়ারা নিয়ে জন্ম নিয়েছে একটি ছোট্ট তুলতুলে শরীর। এই নিয়ে কোনো খুশির অন্ত নেই। সবাই মিলে মেয়েটির নাম রাখলো রোদ। পুরো নাম শুভ্রতা চৌধুরী রোদ। চৌধুরী বাড়ির বড় ছেলের মতে মেয়েটি তাদের জন্য মেঘাচ্ছন্ন আকাশ ছিঁড়ে উকি দেওয়া এক ফানি রোদ। সারা গ্রামে মিষ্টি দেওয়া হয়েছে। গ্রামের সকল মানুষের জন্য রাতের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। চৌধুরী বাড়ির বউরা মিলে নানান পিঠে বানাতে ব্যস্ত হয়ে পড়লেন, আর বাবুর্চিরা রান্না বান্নাতে। এদিকে রোদকে করে নিয়ে সবাই উপহার দিতে ব্যস্ত। রোদের দাড়ি তার গলার সোনার চেন খুলে পরিয়ে দিল। বাবা চাচারা সবাই মিলে টাকা দিচ্ছে ওর হাতের মুঠোতে। ছোট্ট রোদ ছোট চোখগুলো মেলে শুধু তাকিয়ে রইল সবার দিকে। শুধু যে রোদকে দিচ্ছে তা নয়, রোদের মাকেও সবাই উপহার হিসেবে নানান জিনিস দিচ্ছে। রোদ হচ্ছে চৌধুরী বাড়ির ছোট ছেলে। ফাইয়াজ চৌধুরী ও বৌমা নৌশন চৌধুরীর একমাত্র মেয়ে। চৌধুরী বাড়ির বড় ছেলে আরহাম চৌধুরীর 2 ছেলে, বড় ছেলে রাইহান ও ছোট ছেলে রিফাত। মেজো ছেলের 3 ছেলে এহসান, আরিয়ান, আরমান। সেজো ছেলের 3 ছেলে রামিম, লাবিব ও সাদি। আর সর্বশেষ ছোট ছেলের একটাই মেয়ে, সে হলো সবার চোখের মণি, আদরের খনি রোদ। আজ রোদের 1 মাস পূর্ণ হলো। আজকে সবাই মিলে দিনটা উদযাপন করলো। সবাই অনেক আনন্দ করলো রোদকে নিয়ে। চৌধুরী বাড়ি সেজে উঠেছিল ঠিক 1 মাস আগের দিনটার মতো করে। সবাই হই হুল্লোড় করে রাতে যে যার রুমে ঘুমাতে চলে গেল। যখন নৌশিন ও ফাইয়াজ গভীর ঘুমে তলিয়ে গেল, তখনই রোদ জোরে জোরে কান্না করে দিল। রোদের কান্না শুনে নৌশিন ঘুম থেকে উঠে গেল। বিছানা থেকে নেমে রোদকে কোলে তুলে নিল। রোদকে কোলে নিতেই বুঝতে পারল রোদের ভীষণ জ্বর। ফাইয়াজ তো শুনে অস্থির হয়ে পড়ল। ততক্ষণে রোদের এত বেশি কান্নার শব্দ শুনে সবাই ঘুম থেকে উঠে পড়ল। উঠে গিয়ে ফাইয়াজের রুমের দিকে এগোলো। তারা যাওয়ার আগে ফাইয়াজ রুমের দরজা খুলে বেরিয়ে এলো। ফাইয়াজকে দেখেই আরহাম চৌধুরী গিয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে। এরপর ফাইয়াজের সবাইকে বলল রোদের জ্বর। এই কথা শুনে সবাই যেন অস্থির হয়ে পড়ল আরও বেশি। আরহাম চৌধুরী তার মেজ ভাই ইমরান চৌধুরীর উদ্দেশ্যে বললেন, ইমরান, দ্রুত গাড়ি নিয়ে আসো, রোদকে নিয়ে হসপিটালে যাব। ইমরান চৌধুরীও বড় ভাইয়ের আদেশ পেয়ে দ্রুত গাড়ি বের করতে চলে গেল। সে গাড়ি আনার পর নসীন দ্রুত গাড়িতে উঠে বসল। তার কোলের রোদ তখনও কান্না করছে। হাসপাতালে পৌঁছে দেখে এত রাতে তেমন ডাক্তার নেই। জরুরি বিভাগ থেকে একজন ডাক্তারকে খবর দেওয়া হলে তিনি আসেন, এসে রোদকে চেক আপ করে, রোদকে ভর্তি করেন এবং রোদের পরিবারের সবাইকে টেনশন ফ্রি থাকতে বললেন। হাসপাতালে রোদকে নিয়ে আরহাম চৌধুরী, ইমরান চৌধুরী ও রোদের বাবা মা এসেছিলেন। বাকিরাও আসতে চেয়েছিল, কিন্তু আরহাম চৌধুরী বারণ করে দিয়েছিলেন। এরপর টানা 3 দিন রোদকে হাসপাতালে রেখে 3 দিন পর রোদ একটু সুস্থ হতেই তাকে বাড়িতে নিয়ে আসে। এর মধ্যে সবাই গিয়ে রোদকে কয়েকবার দেখে এসেছিল। কয়েকদিন যেন তাদের সবার জন্য সময়টা থমকে গিয়েছিল। কেউ তেমন কাজে যায়নি। রোদকে বাড়িতে এনে সবাই আবার যে যার মতো কাজে লেগে পড়ে। আবার আগের নিয়ম শুরু হয়। রোদকে পেয়ে চৌধুরী বাড়িতে যেন প্রাণ ফিরে পেল। আদরে আহ্লাদে হই হুল্লোড়ের মধ্য দিয়ে চৌধুরী বাড়ি যেন এখন রোজ উৎসব মুখর পরিবেশ লেগেই থাকে। এভাবে আদরে আদরে রোদ বড় হতে লাগলো। যত বড় হচ্ছে যেন রোদের আদর আরও বেড়েই যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেল 7টা বছর। এই 7 বছরে রোদ সবার আদর পেয়ে হয়ে উঠল জেদি একরোখা। এই 7 বছরে বেশ কয়েকবার রোদের উপর শত্রুপক্ষরা আক্রমণ করে ফেলেছে। তাই এখন রোদের সাথে কয়েকজন গার্ডও রাখা হয়েছে। এর মধ্যেই রোদকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে তার বাবা মা দুইজনেই। 2 বছর আগের কথা। রোদের বয়স তখন 5। রোদের মা ইদানিং খেয়াল করছেন রোদের শরীর সবসময় অসুস্থ থাকে, বেশিরভাগই জ্বর। যত দিন যাচ্ছে তা ততই বেড়ে যাচ্ছে। তাছাড়া খাবার খেতে চায় না কিছুতেই। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এর জন্য ডাক্তার দেখাবেন। যেমন ভাবা তেমনই কাজ। তিনি সেই দিনই তাদের ফ্যামিলি ডাক্তারের সাথে যোগাযোগ করলেন। ডাক্তার সবকিছু শুনে রোদকে একবার তার হাসপাতালে নিয়ে যেতে বললেন। রোদের মাও রোদকে নিয়ে সেদিনই হাসপাতালে গেলেন। ডাক্তার রোদকে দেখে বেশ কয়েকটা পরীক্ষা দিলেন এবং রোদকে দেখে তিনি যেন হুট করে গম্ভীর হয়ে গেলেন। তারপর হঠাৎ করে পাল্টাতে দেখে রোদের মাও খানিকটা ভয় পেলেন। নসীন অস্থির হয়ে জিজ্ঞেস করে বসলেন, ডাক্তার, কি হয়েছে আমার রোদের?
কোনো খারাপ কিছু হয়নি তো? ডাক্তার নওশিনের দিকে তাকিয়ে চিন্তিত মুখে বললেন, দেখো মৌসিন, তোমাকে আমি আমার মেয়ের মতোই মনে করি। তোমার বাবা আমার ছোটবেলার বন্ধু ছিল, তাই তোমাকে একজন বাবা হয়ে বলছি, আমি যা সন্দেহ করছি তা যদি ঠিক হয় তাহলে তোমাকে শক্ত থাকতে হবে। নওশিন ডাক্তারের কথা শুনে আরও যেন চিন্তিত হয়ে পড়ল। তার ভয় হতে লাগলো, কোনো দুর্ঘটনা হয়নি তো আবার? তবুও সে নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করল। রোদের কি কোনো বড় অসুখ হয়েছে ডাক্তার? কথাটা বলতে বলতেই তার কণ্ঠটা যেন কেমন কেঁপে উঠল। আমি যা সন্দেহ করছি তা যদি হয় তাহলে সেটা বড় কোনো রোগের থেকেও ডেঞ্জারাস। তাদের কথার মাঝে ফাইয়াজ চৌধুরী রোদকে নিয়ে কেবিনে প্রবেশ করলেন। তিনি এতক্ষণ রোদকে ডাক্তারের দেওয়া পরীক্ষাগুলো করাতে নিয়ে গিয়েছিল। তিনি কেবিনে এসে নৌসিন ও ডাক্তারের দুজনের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যা হয়েছে তা খুব একটা ভালো কিছু হয়নি, নিশ্চয়ই গুরুতর কিছু হয়েছে। তবুও তিনি রোদের সামনে কিছুই বললেন না। ডাক্তার জানালেন তাদেরকে কালকে আবার আসতে রিপোর্টগুলো নিয়ে। তারা ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাড়িতে। বাড়িতে সবাইকে বলে গিয়েছে বলে সবাই জানেন। তারা বাড়িতে ঢুকতেই আরহাম চৌধুরী এগিয়ে এলেন। এসে রোদকে কোলে নিয়ে আদর করে ফাইয়াজ চৌধুরীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি রে, ডক্টর কি বলল? তার কথা শুনে ফাইয়াজ চৌধুরী নৌসিনের দিকে তাকিয়ে বলল, আমাকে কিছু বলেননি, যা বলার নৌশিকে বলেছে। সবাই এবার নওশিনের দিকে তাকিয়ে দেখলো নওশিনের মুখটা থমথমে। মুখায়ব দেখেই বোঝা যাচ্ছে খারাপ কিছু হয়েছে। তাই আরহাম চৌধুরী তার স্ত্রী আলিয়া চৌধুরীকে ডাক দিলেন। রোদকে তার হাতে দিয়ে বললেন, ওকে নিয়ে যাও, আর রোদ মামনিকে চকলেট দাও। রোদ তো চকলেটের কথা শুনে দ্রুত গড়িতে বড় মামনির কোলে চলে গেল। তারা যেতেই তিনি এবার নওশিনের দিকে তাকিয়ে বললেন, নৌসেন, সোফাতে বসো এবং কি হয়েছেটা সুন্দর করে বুঝিয়ে বলো। নওশিন আস্তে করে সোফায় গিয়ে বসল। অতঃপর আস্তে আস্তে ডাক্তারের কথাগুলো খুলে বললেন। সবটা শুনে সবাই চিন্তিত হয়ে পড়লেন। কি এমন হয়েছে যে ডাক্তার এমনভাবে বলল? আরহাম চৌধুরী এবার শান্ত কণ্ঠে বললেন, আচ্ছা, কালকে গিয়ে দেখে আসো, কি বলেন? তার কথা শুনে ইমরান চৌধুরী ও আরকান চৌধুরীও সায় জানালো। পরের দিন সকালবেলা রোদকে নিয়ে তারা দুজনেই ডাক্তারের কাছে চলে গেলেন। আসার সময় বাড়ির সবাই মুখই থমথমে। হাসপাতালে পৌঁছে ফায়াজ চৌধুরী রিপোর্টগুলো নিয়ে নিলেন। অতঃপর ডাক্তারের কাছে চলে গেলেন। ডাক্তার রিপোর্টগুলো হাতে নিয়ে থমথমে মুখে চেয়ে রইলেন। অতঃপর রিপোর্টটা টেবিলে রেখে নওশিন ও ফায়াজ চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, দেখো, তোমাদেরকে আমি কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, তোমরাও কিভাবে নিবে কথাটা সেটাও আমি বুঝতে পারছি না। ফায়াজ চৌধুরী ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, যা বলার বলে দিন ডক্টর, আমরা নিজেদেরকে শক্ত করে নিয়েছি কালকের থেকে। ডাক্তার একবার রিপোর্টটাতে চোখ বুলিয়ে আবার তাদের দিকে তাকিয়ে বলেন, কথাটা তোমরা কিভাবে নেবে আমি জানি না, তবুও বলছি শোনো, তার আগে নিজেদের শক্ত করে নাও। এবার এরা দুজন একটু নড়ে চড়ে বসলেন। আসলে রোদকে রোজ এমন একটা ইনজেকশন দেওয়া হয় যা একজন সুস্থ মানুষকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যায়। রিপোর্ট অনুযায়ী রোদকে এই ইনজেকশনটা তাকে বেশ কয়েক মাস আগে থেকেই দেওয়া হচ্ছে এবং তা এখন শেষ পর্যায়ে এসে গেছে। ডাক্তারের কথা শুনে কেবিনে যেন বিস্ফোরণ ঘটল। তিনি আবার বলতে শুরু করলেন, এই ইনজেকশনটার ডোজ শেষ হলে রোগী খুব স্বাভাবিকভাবে মৃত্যু ঘটবে, যা দেখে কেউ বলতে পারবে না এটা একটা খুন। চৌধুরী বাড়িতে প্রবেশ করতে সবাই এসে নওশিনকে ঘিরে ধরল। ফাইয়াজ রোদকে নিয়ে একটু পিছিয়ে পড়েছিল। নওশিনের ভঙ্গুর অবস্থা দেখে সবার মনে যেন আরো বেশি ভয় ঢুকে পড়ল। এরপর সবার জোড়াজুড়িতে নওশিন সবটা খুলে বলে। সবটা শুনে সবাই যেন বোবা বনে গেল। এটা কিভাবে হতে পারে? এত এত গার্ডের চোখ ফাঁকি দিয়ে কিভাবে কেউ প্রবেশ করতে পারে? তখন নওশিন জানালো, কয়েকদিন ধরে তার মনে হচ্ছে কেউ তাদের রুমে আসে, তবে সেটা কে তেমন পাত্তা দেয়নি সে। এটা শুনে ফাইয়াজ চৌধুরী বলেন, আমিও অনুভব করেছি সেটা, তবে আমিও তেমন আমলে নেইনি। তাদের দুজনের কথা শুনে আরহাম চৌধুরীর এবার রাগ উঠলেন। আমি তোমাদের কাছ থেকে এমনটা আশা করিনি। তোমরা এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো? ভাইয়া সরি, তবে আজকে আমরা তো জেনেই ছাড়বো কে আসে রাতে। বলেই ফায়াজ চৌধুরী সোফায় গায়ে এলিয়ে দিল। সবাই তার কথায় সায় জানালো। সবাই খেয়ে দিয়ে যে যার রুমে ঘুমাতে চলে গেল। ফায়াজ চৌধুরী ও নওশিনও ঘুমের ভান করে শুয়ে থাকলো, আর রোদ তাদের মাঝখানে। রাত যখন গভীর তখনই ব্যালকনি দিয়ে প্রবেশ করেছে কেউ। রুমে এসেছে টের পেয়ে ফায়াজ চৌধুরী আর নওশিন একটু সতর্ক হলো।
রুমে থাকা লোকটা নিশ্চয়ই রোদকে ইঞ্জেকশন পুশ করবে, তখনই ফায়াজ লোকটির হাত ধরে ফেলল। লোকটি তৎক্ষণাৎ কিছু না বুঝে দাঁড়িয়েছিল, কিন্তু পরক্ষণেই যখন বুঝতে পারল সে ধরা পড়েছে, তখনই সে আরেক হাতে পকেট থেকে ছুরি বের করে ফায়াজের গলায় টান দেয়। এটা দেখে নওশীন চিৎকার দিতে চাইলে তখনই তার মুখ চেপে ধরে তাকেও একইভাবে গলায় ছুরিকাঘাত করে এবং লোকটি পালিয়ে যায়। রুমে এত শব্দ পেয়ে রোদ কান্না করে ঘুম থেকে উঠে পড়ে। ঘুম ভাঙতেই চোখের সামনে বাবা মায়ের এমন অবস্থা দেখে সে চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারায়। রোদের চিৎকার শুনে তখনই সবাই রুমের সামনে চলে আসে। এরপর রুমে দরজায় অনেকবার করাঘাত করে ভেতরে সবাইকে ডেকেও যখন কোনো সারা শব্দ পায় না, তখন সবাই মিলে দরজা ভাঙার চেষ্টা করে এবং এক পর্যায়ে দরজা ভাঙতে তারা সক্ষম হয়। দরজা খুলে এই অবস্থা দেখে সবাই যেন স্থির হয়ে পড়ল। আরহাম চৌধুরী গিয়ে নওশীন ও ফাইয়াজের পাস চেক করে দেখেন। এরপর তিনি তাদের হাত ছেড়ে দিয়ে ফ্লোরে বসে পড়েন, মাথা নিচু করে রাখেন। সবাই এসে চেক করে দেখে নওশীনরা আর বেঁচে নেই। আলিয়া চৌধুরী ও ফাহিমা চৌধুরী গিয়ে রোদকে নিয়ে দ্রুত ওয়াশরুমে যায়। সেখানে গিয়ে তার মাথায় পানি দেয়, মুখের পানির ছিটা দেয়। রোদ পিটপিট করে চোখ খুলে তাকায় সবার দিকে। রোদকে চোখ খুলতে দেখে তারা দুজনেই মিলে রোদকে রুমে নিয়ে আসে। সাথী চৌধুরী এসে রোদের মাথা মুছে দেয়। ততক্ষণে নওশীন আর ফায়াজের লাশগুলোকে রুম থেকে সরিয়ে ফেলা হয়। সবার চোখে পানি। ছেলের এমন অবস্থা দেখে আরহাম চৌধুরীর মাও স্ট্রোক করেন। তখন তাকে নিয়ে ইমরান চৌধুরী ও আরকান চৌধুরী দুজনেই হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে ডাক্তাররা জানিয়ে দেয় তিনি আর বেঁচে নেই। চৌধুরী বাড়িতে যেন মৃত্যু শোকে ছড়িয়ে পড়েছে। বাড়ির প্রতিটা কোনায় কোনায় রোদ কান্না করছে তার বাবা মায়ের জন্য। কেউ তাকে শান্ত করতে পারছে না। ওর কান্না দেখে সবাই আরও বেশি কান্না করছে। এত রাতের বেলাতেও যেন মানুষের ঢল নেমেছে চৌধুরী বাড়িতে। সবাই দেখতে এসেছে তাদেরকে। সবার চোখেই পানি। বাবা মাকে না পেয়ে রোদ মনে মনে ভেবে রেখেছে সে আর বাবা মায়ের সাথে কথা বলবে না, তারা তাকে ফেলে চলে গেছে। তাই সে এত কান্না করছে, তবুও আসছে না। তাই ছোট্ট রোদ কি বুঝতে পারছে যে সে সত্যি সত্যি আর কখনো বাবা মায়ের সাথে কথা বলতে পারবে না? আজকে থেকে যে ছোট্ট রোদের শরীরে যে এতিম নামের তকমা লেগে গিয়েছে, সেটা কি সে কখনো বুঝতে পারছে? না, বুঝতে পারছে না। তো সে তো এখনো অবুঝ। কিন্তু যখন সে বুঝতে পারবে তখন সে কি করবে, কেমনে মেনে নিবে? হয়তো সৃষ্টিকর্তা তাকে সেটুকু সহ্য করার ক্ষমতা দিবেন। কেটে গেছে 2টা বছর। এখন রোদের বয়স 7 বছর। এই 2 বছরে বাড়ির কেউ তাকে বুঝতেই দেয়নি যে ওর বাবা মা নেই। বরং এখন যেন ভালোবাসাটা আরও দ্বিগুণ বেড়ে গেল। এতে যেন আরও জেদি একরোখা হয়ে উঠল রোদ। আজকে সকালবেলা ওকে নিয়ে লাবিব একটা শপিং মলে গেল ওর জন্য টেডি বিয়ার নিতে। সেখানে গিয়ে রোদের আর কোনো টেডি পছন্দ হচ্ছে না। লাবিব তাকে বারবার জিজ্ঞাসা করছে তার কোনটা পছন্দ হয়েছে, কিন্তু সে বারবার উত্তর দিচ্ছে, আমার তো একটাও পছন্দ হচ্ছে না লাবি ভাইয়া। অতঃপর লাবিব তাকে আরেকটা দোকানে নিয়ে গেল। এমন করে বেশ কয়েকটা দোকান ঘোরার পর যাও একটা পছন্দ হলো, তাও সেটা অন্য আরেকজনের কিনে রাখা। কিন্তু এটা রোদকে কে বোঝায়? সে তো এটাই নিবে। লাবিব দোকানদারকে জিজ্ঞেস করলো এরকম আর আছে কিনা। দোকানদার বলল নেই, এই একটাই আছে শুধু। কিন্তু রোদ সে তো তার সিদ্ধান্তে অটল। সে ওটা ছাড়া আর কোনো পুতুল নিবে না। শেষে লাবিব না পেরে সেটা দ্বিগুণের চেয়েও বেশি দামে কিনতে চাইল। কিন্তু ততক্ষণে পুতুলের আসল মালিক চলে আসলো। সে যখন পুতুলটাতে হাত দিতেই যাবে তখনই রোদ জোরে চিল্লিয়ে ওঠে, ওটা আমার পুতুল, ওটা তুমি ধরবে না। মেয়েটা রোদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও ভ্যা করে কেঁদে দিল। মেয়েটার বয়স বেশি না, হবে হয়তো 4-5 বছরে। সে যখন পুতুল নিতে পারলো না তখন তার সাথে বসা তার খালামুনির দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে কান্না করে দিল আর বলতে লাগলো, খালামণি, আমার পুতুল ও নিয়ে নিবি। তাকে কাঁদতে দেখে রোদ তার দিকে এগিয়ে গিয়ে মেয়েটার সামনে বসে বলে, তুমি ওটা আমাকে দিয়ে দাও, তার বদলে আমি তোমাকে 3টা পুতুল দেব। এবার মেয়েটার মুখে হাত দিয়ে কি যেন ভাবলো, তারপর হাতে কি যেন গুনে বলল, আত্মা, তুমি আমাকে 3টা পুতুল কিনে দাও। রোদ মেয়েটার কথা না বুঝে কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়েছিল, আবার লাবিবের দিকে তাকায়। লাবিব তখন হেসে বলল, ও তোমাকে বলেছে ওকে যদি 4টা পুতুল দাও তাহলেই ও তোমাকে ওইটা দিয়ে দেবে। এবার রোদের মুখে হাসি ফুটল।
সে লাবিবের গলা জড়িয়ে ধরে বলল, তাহলে লাবি ভাইয়া তুমি ওকে 4টা পুতুল কিনে দাও আর আমাকে আমারটা এনে দাও। ওর কথা শুনে এবার লাবিব হেসে রোদকে কোলে থেকে নামিয়ে ছোট্ট মেয়েটাকে তার পছন্দ মতো 4টা ট্যাডি কিনে দিল আর রোদকে রোদেরটা দিল। এখন দুজনের মুখেই হাসি। ছোট্ট মেয়েটা এসে রোদের পাশে দাঁড়ালো, অতপর ওকে একটু ঝুঁকতে বলল। রোদ ঝুঁকতেই সে রোদের গালে একটা চুমু দিয়ে বলল, তুমি অনেক ভালো, আমার তোমাকে ভালো লাগছে। ওর কথা শুনে এবার রোদ নিজেও হেসে মেয়েটার গালে চুমু দিয়ে বলল, তুমি অনেক ভালো আর অনেক কিউট। মেয়েটার খালামুনি এতক্ষণ সব চুপচাপ দেখছিল, এখন তাদের কাছে এসে বলল, প্রিয় দ্রুত আসো, তোমার দেরি হয়ে যাচ্ছে তো। রোদ বুঝতে পারল ছোট মেয়েটার নাম প্রিয়। এবার মেয়েটা রোদের কাছে থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার রোদের মুখে বিজয়ের হাসি ফুটল। সে যে তার পছন্দের পুতুলটা পেয়েছে এতেই সে খুশি। লাবিব সেদিকে তাকিয়ে রোদের গাল টেনে দিয়ে বলল, এবার খুশি তো আপনি মহারানী? রোদও তার দিকে তাকিয়ে এক গাল হেসে বলল, অনেক খুশি। বলেই লাবিব রোদকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। শত্রুরা আক্রমণ করা বাড়িয়ে দিয়েছে, তাই গার্ড বেশি করে রাখা হয়েছে। সবার আদরে রোদকে রক্ষা করতে সবাই চেষ্টার কোনো কমতি রাখছে না। তবে আসল চিন্তা হচ্ছে রোদ। এই মেয়েটা একটু বেশি চঞ্চল। ও কিছুতেই গার্ডদের সহ্য করতে পারে না, সবসময় নিজের মতো করে স্বাধীনভাবে থাকতে চায়। এই যেমন আজকে যখন সে স্কুলে যাওয়ার জন্য বের হলো, তখন গার্ডরা ওর পেছনে গেলে ও দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে তাদের উদ্দেশ্যে বলল, ভাইয়েরা আমি তোমাদের সাথে যাব না। তোমাদের ওই কালো পোশাকগুলো দেখলে আমার সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না, তাই আমি আজকের দিনটা অন্তত একা যেতে চাই। এটা শুনে তো গার্ডরা সোজাসুজি জানিয়ে দিল তারা কিছুতেই রোদকে একা ছাড়বে না। তাদের কথা শুনে রোদ কান্না করে দিল। রোদকে কাঁদতে দেখে ওরা সবাই ভয় পেয়ে গেল, কারণ রোদ কান্না করছে এটা দেখলে স্যারেরা তাদের একটাকেও জিন্দা রাখবে না। তারা সবাই রোদকে বিভিন্নভাবে বোঝাতে চাইছে, কিন্তু রোদ তো রোদই, সে তার কথাতে অটল। তাই তারা আর উপায় না পেয়ে রোদের কথাতে রাজি হয়ে যায়। রোদ এবার খুশি মনে গাড়িতে উঠে বসে, কিন্তু গাড়ি অর্ধেক আসতেই সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। গাড়ি থামাতেই সে গাড়ি থেকে নেমে পড়ে। ড্রাইভার তাকে বারণ করলে সে তাও শোনে না। উল্টো সে গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বলল, চাচু তুমি চলে যাও, আমি একা একা যাব হেঁটে হেঁটে। ড্রাইভারও না যেতে চাইলে একই টিপস ব্যবহার করে ওনাকে পাঠিয়ে দেয়। রোদ তো ভীষণ খুশি সে একা একা স্কুলে যেতে পারছে, তাও হেঁটে হেঁটে। রোদ এবার ঘাম ধরল। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এদিকে ড্রাইভার রোদ নামতে আরহাম চৌধুরীকে কল করে সব বলে দিল। অন্যদিকে তিনিও চিন্তিত হয়ে আরিয়ানকে কল করে বললেন। আরিয়ান যেন এই খবর শুনে অস্থির হয়ে পড়ল। সে বন্ধুদের সাথে কথা বলছিল। সেখান থেকে বেরিয়ে রোদদের স্কুলের দিকে হাঁটা দিল। রোদ হাঁটছে তো হাঁটছেই, হঠাৎ রোদ দেখলো তার সামনে একটা ট্রাক আসছে তারই দিকে। রোদ একটু হেঁটে একপাশে চলে গেল, ট্রাকটাও সেদিকেই চলে যায়। সে অন্য পাশে চলে গেলে সেটাও সেই পাশেই চলে যায়। রোদ বুঝতে পারলো এটা তাকে ধাক্কা দিতে আসছে, তাই সে সেখানেই চিল্লিয়ে কান্না শুরু করে দিল। আর ততক্ষণে ট্রাকটা তার সামনে চলে এসেছে। যখনই ট্রাকটা তার উপর দিয়ে যাবে, তখনই কোথা থেকে আরিয়ান এসে তাকে হ্যাচকা টান দিয়ে একপাশে নিয়ে আসে। আরিয়ানকে দেখে ট্রাকের ড্রাইভার গাড়ি নিয়ে দ্রুত চলে যায়। তার যাওয়ার আগেই আরিয়ান রোদকে টান দিয়ে দ্রুত মোবাইল বের করে ট্রাকটার পেছনের একটা পিক তুলে নেয়। রোদ তার সামনে আরিয়ানকে দেখে আরো জোরে জোরে কান্না করে দেয়। আরিয়ান তাকে কাঁদতে দেখে। ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর মুখটা 2 হাতে ধরে চোখ মুছে দিয়ে বলল, কাঁদছিস কেন পাগলি? আমি এসে গেছি তো বনু। আরু ভাইয়াকে দেখেও কি কান্না করবি নাকি রে? এবার আরিয়ানের কথায় কান্না থামালো রোদ। আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া ও অনেক পচা, আমাকে গাড়ির নিচে দিতে চেয়েছে ও। বনু, ওই পচা লোকগুলোকে আমি ভীষণ মারবো, কেমন? রোদ এবার ঠোঁট উল্টে হেসে দিল। আরিয়ানও হেসে রোদকে কোলে তুলে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়ির সবাই এতক্ষণ চিন্তিত হয়ে বসেছিল ড্রয়িং রুমে। রোদকে কোলে নিয়ে আরিয়ানকে আসতে দেখেই সবাই সেদিকে চলে গেল। আরিয়া গিয়ে রোদকে কোলে তুলে নিল, আর সাথী রোদকে আদর করতে লাগলো। রোদ আলিয়ার কোল থেকে সবার সাথে হেসে হেসে কথা বলছে। আরহাম চৌধুরী বসা থেকে উঠেই রোদকে কোলে নিয়ে বলল,
মামুনি, তুমি যে আজকে এরকম বোকামে করলে, দেখছো তো কি হয়েছে। আর কখনো এমন করবে না, কেমন? আচ্ছা, করব না। বলেই রোদ আরহাম চৌধুরীর গালে একটা চুমু দিল। আরহাম চৌধুরীও হেসে রোদকে চুমু দিল। এবারে সবাই রোদকে এত বেশি ভালোবাসা দেয় যে তার বাবা মায়ের কথা তার মনেই পড়ে না। আসলেই কি পড়ে না? হয়তো মনে পড়ে, কিন্তু সে কাউকে তা দেখিয়ে কষ্ট দিতে চায় না। এই মানুষগুলোই তার জন্য এত কিছু করছে, তাই হয়তো সেও এই বিষয়টা লুকিয়ে রাখছে। প্রথম প্রথম খুব কান্না করতো বাবা মায়ের জন্য, কিন্তু এখন করে না। হয়তো সৃষ্টিকর্তার রোদকে এই বয়সেও এই বিষয়টা বোঝার ক্ষমতা দিয়েছে। রোজ সবাইকে প্রমিস করে যে সে এবার থেকে রোজ স্কুলে যাওয়ার সময় গার্ডদের নিয়ে যাবে, আর গাড়িতে করেই যাবে। আর তার সাথে তার ভাইয়েরা সবাই একজন একজন করে যাবে বলে সবাই সিদ্ধান্ত নিল। তাদের কথার মাঝে সাথী এসে রোদকে ভাত খাইয়ে দিয়ে চলে গেল। রোদ কথার মাঝে হলে খাবার খায়, না হলে অন্য সময় হলে খেতে চায় না। তাই সব সময় তার খাওয়ার সময় হলেই তাকে নিয়ে কথা বলতে বসে পড়ে কেউ না কেউ। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তারা চলতে থাকে তাদের ধরাবাঁধা নিয়মে। চাইলেও কেউ সময়কে ধরে রাখতে পারেনি। তেমনি রোদের জীবন থেকে কেটে গেছে অনেকগুলো দিন, অনেকগুলো মাস, সাথে বছরও। এখন রোদ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। এতদিনে তার একটা বেস্ট ফ্রেন্ডও হয়েছে, তার নাম মধুরিমা। রোদ তাকে ছোট করে মধু বলেই ডাকে। গার্ডদের ভয়ে যখন তার সাথে বন্ধুত্ব তো দূর, কথা বলতেও ভয় পেত, তখনই মধু এসে তাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। রোদ আর কিছু না ভেবেই অ্যাকসেপ্ট করে নেয়। সেই থেকে আজ প্রায় 9 বছর হতে চলল ওদের বন্ধুত্ব। তারা একজন আরেকজনের জানে জিগার বন্ধু। রোজ যখন এসএসসি পরীক্ষা দিয়ে দিল, তখন থেকে ওকে বিয়ে দেওয়ার জন্য ওর পরিবারের সবাই উঠে পড়ে লেগেছে। প্রায় 37 বছর ধরে কোনো মেয়ের বিয়ে হয়নি এই চৌধুরী বাড়িতে, তাই সবাই সিদ্ধান্ত নিয়েছে। এতে অবশ্য রোদের ভাইদের কারোরই মত নেই, সাথে রোদেরও। তারা সবাই বিভিন্নভাবে বিয়ে ভেঙে দিয়ে গেছে, কিন্তু এখন সমস্যা হলো কাউকে না জানিয়ে হুট করে এবার রোদের বিয়ে ঠিক করে ফেল তার চাচুরা। এখন রোদ তাদের সামনেও কিছু বলতে পারছে না, সাথে বিয়েটাও ভাঙতে পারছে না, কারণ পাত্র মহাশয় যে একেবারে কোমর বেঁধে নেমেছে বিয়ে করার জন্য। তারা সবাই চেষ্টা করেও বিয়েটা ভাঙতে পারছে না। কাল মেহেদি, পরশু হলুদ, এর পরের দিন বিয়ে। এখন তারা কি করবে? তার ভাইয়েরা সবাই মিলে এখন গোল করে বসেছে কি করবে এটা ভেবে। ছেলেটাকে তাদের কারোরই পছন্দ হয়নি। হঠাৎ আরিয়ান বলল, রোদু, আমার না একটা বুদ্ধি এসেছে, যদি তুই রাজি হোস তো আমি বলতে পারি। আরে আরু ভাইয়া, দ্রুত বলো কি বুদ্ধি। আরিয়ান তখন গলা খাগারি দিয়ে বলল, তুই পালিয়ে যা। আরিয়ানের কথা শুনে সবাই এক করে চিল্লিয়ে উঠল। আরে নয়, হ্যাঁ। দেখ রোদু, তুই তো এমনিতেই কক্সবাজার যেতে চেয়েছিলি, তাই না? এখন এক কাজে দুই কাজ, বেড়াতেও পারবি, সাথে বিয়েও ভাঙবি। এবার সবাই তার কথা ভেবে দেখল, যে করে হোক এই বিয়ে হতে দেওয়া যাবে না। তারা সবাই জানে ছেলেটার সম্পত্তির লোভে পড়ে রোদকে বিয়ে করতে চাইছে। অনেক ভেবে সবাই সিদ্ধান্ত নিল রোদ কক্সবাজারে যাবে, সাথে যাবে মধু। আর তারা গিয়ে সেখানে আরিয়ানের বন্ধুর রিসোর্টে উঠবে, তাই কোনো সমস্যা হবে না। এরপর রোদ মধুকে কল করে সব কিছু খুলে বলল। সব শুনে মধু এক পায়ে খাড়া, সে তো যেন আকাশে উঠছে। এখন থেকেই সে এখানে ওখানে কি করবে তারই প্ল্যান সাজিয়ে রেখেছে। আরিয়ানও তার বন্ধুর সাথে কথা বলে সব ঠিকঠাক করে নিল। সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে কাল কি হবে এটা ভেবেই। চৌধুরী বাড়ি সেজে উঠেছে নতুন রঙে, সারা গ্রামের মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। আরিয়ান সব কিছুর তদারকি করছিল। তার মধ্যে তেমন কোনো তাড়া নেই, কারণ সে তো জানে এসব কিছুই বৃথা করছে তারা সবাই। এর মধ্যেই খবর পেয়েছে পাত্রপক্ষরা তাদের শত্রুপক্ষের লোক। ওদের মূল উদ্দেশ্য চৌধুরী বাড়িকে ধ্বংস করা। এই বিয়ে নিয়ে সবাই অনেক খুশি, সেটা সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবু আরিয়ান ওদেরকে কিছু বলতে চাইছে না, কারণ এখন বললে অনেক ঝামেলা হয়ে যাবে, খুনাখুনি, রক্তারক্তি। তার চেয়ে বরং আরিয়ান সবকিছু গোপনে মিটিয়ে নেবে। তাছাড়া এই বিয়েই তো হবে না। রোদদের যাওয়ার জন্য সবকিছু প্রস্তুত, এখন শুধু যাওয়ার পালা। এর মধ্যে আরিয়ানকে পেছন থেকে কে যেন শক্ত করে জড়িয়ে ধরল। এটা যে একটা মেয়ে তা খুব ভালো করে বুঝতে পেরেছে। কে হতে পারে ভেবেই ভ্রুকুঞ্চন করল সে। আরিয়ান পিছন ফিরে দেখে তার মামাতো বোন তন্নি। আরিয়ানের এবার রাগ উঠে গেল, বিরক্তিতে মুখ চোখ কুঁচকে নিল।
এই মেয়েটিকে তার একদমই পছন্দ না। নির্লজ্জ একটা মেয়ে, সবসময় তার সাথে ফেভিকলের মতো লেগে থাকে। আরিয়ান তন্নির হাতটা ঝাড়া মেলে ফেলে দিয়ে চিল্লিয়ে উঠল, কি সমস্যা তোর? এভাবে চিপকে থাকিস কেন? লজ্জা লাগে না এভাবে একটা ছেলেকে জড়িয়ে ধরতে? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। আরিয়ান, তুমি আমাকে এমন করে বলতে পারলে? আমি তো তোমাকে পছন্দ করি, বলো। বলেই ন্যাকা কান্না শুরু করে দিল তন্নি। এবার যেন রাগ মাথায় চড়ছে আরিয়ানের। এই মেয়েটার এমন কথাবার্তা, ন্যাকামি, এসব কিছু সহ্য হয় না তার। তখনই সেখানে রোদ এসে দাঁড়ায়। তন্নিকে এমন কান্নার অভিনয় করতে দেখে ভ্রুজোড়া কুঁচকে নেয় সে। এই মেয়েটাকে তার একদমই সহ্য হয় না, সব সময় ন্যাকামি করে আর আরু ভাইয়ার সাথে কেমন চিপকে থাকে। তাছাড়া মেয়েটা সবার সাথে কথা বলে কেমন অহংকার নিয়ে। আর কোনো এক কারণে মেয়েটাকে রোদকে হিংসে করে। রোদ আরিয়ানের কাছে এসে বলে, আরু ভাইয়া, তুমি এখানে কি করো? তোমাকে বড় আম্মু ডাকছে। বলে আরিয়ানকে টানতে টানতে অন্যদিকে নিয়ে চলে গেল। আর যাওয়ায় তন্নির দিকে তাকিয়ে মুখ ফেংসি দিয়ে গেল। তন্নি ভ্যাবলার মতো তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সে হয়তো এখনো বিষয়টা বুঝে উঠতে পারেনি। রোদ এক জায়গায় এনে আরিয়ানের হাত ছেড়ে দিয়ে বলল, তুমিও তন্নির সাথে একদম কথা বলবে না। আমার মেয়েটাকে একদম পছন্দ না। আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন ছাড়, বড় মা কেন ডাকছে দেখে আসি। তোমাকে বড় মা ডাকছে না, আমি ওই মেয়ের থেকে দূরে আনার জন্যই মিথ্যে বলেছি। রোদের কথা শুনে তো আরিয়ান হাসতে হাসতে শেষে হাসি থামিয়ে রোদের গাল টেনে বলল, ওরে বাবালে, আমার বনুটার বুঝি হিংসে হচ্ছে? হিংসে হলে হিংসে, তবুও তুমি কথা বলবে না। আচ্ছা ঠিক আছে বাবা, আর বলবো না। প্রমিস? পাক্কা প্রমিস। এবার রোদের মুখে হাসি ফুটল। আরিয়ান ও রোদকে হাসতে দেখে মুচকি একটা হাসি দিল। রোদ আর আরিয়ান দাঁড়িয়ে আছে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে। তাদের সামনে রাখা আছে গাড়ি। মধুও তাদের সামনে দাঁড়িয়ে। মূলত তাদের দাঁড়িয়ে থাকার কারণ হলো আরিয়ান তাদেরকে উপদেশ দিচ্ছেন, কি কি করতে হবে সেটা বুঝিয়ে বলছেন। আর রোদ আর মধু মিলে তা শুনেই যাচ্ছে। অবশেষে প্রায় 1 ঘন্টা পর আরিয়ান থামল। রোদের মাথায় হাত বুলিয়ে বলল, বনু, তোকে অনেক মিস করব, কিছু দুষ্টুমি করবি না, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, এত কথা কেমনে বলতে পারো তুমি? বলে আরিয়ানকে জড়িয়ে ধরে গাড়িতে বসে পড়ল রোদ। আরিয়ানও তাদেরকে বিদায় দিয়ে বাড়ির দিকে চলে যায়। গাড়িতে বসে রোদ ভাবতে থাকে কিছুক্ষণ আগের কথা। সবাই যখন বাড়ি সাজাতে ব্যস্ত তখনই লাবিব এসে রোদকে সব রেডি করে রাখতে বলে। তখন মধু আর সে বসে বসে প্ল্যান করছিল কি কি করবে কক্সবাজার। লাবিবের কথা শুনে তাড়াতাড়ি রেডি করে নেয় সব কিছু। তখনই আরিয়ান এসে তাদেরকে বাড়ির পেছনের দরজা দিয়ে খুব সতর্কতার সাথে বের করে নিয়ে আসে। অনুষ্ঠান বাড়ির সামনের দিকটায় হচ্ছে বিধায় তাদের সমস্যা হয়নি তেমন। আরিয়ান রোদদের গাড়িতে তুলে দিয়েই বাড়িতে চলে এসেছে। এখনো কেউ বুঝতে পারেনি যে রোদ পালিয়েছে। আর কিছুক্ষণ পর যখন রোদকে সাজাতে যাবে তখনই জানতে পারবে সবাই। জানার পর কি অবস্থা হবে সেটাই ভাবছে সে এখন। কিছুক্ষণ পর আলিয়া এসে বলল রোদকে যারা সাজাতে যাবে তারা যেন রোদের রুমে চলে যায়। রোদ সেখানেই আছে। পার্লারের মেয়েরা আগে থেকে এসে গিয়েছে বিদায় তারা এতক্ষণ বসেছিল। এখন আলিয়ার কথা শুনে উঠে দাঁড়ালো আর তাদেরকে রুমে নিয়ে যাচ্ছে। রোদের খালাতো বোন আইরিন। তারা রুমে গিয়ে দেখে রুমে কেউ নেই। ব্যালকনি, ওয়াশরুম সব জায়গায় খুঁজে যখন রোদকে বা মধুকে পাওয়া গেল না তখন আইরিন গিয়ে আলিয়াকে বলে। আলিয়াও সব জায়গায় খুঁজে কিন্তু কোথাও রোদ বা মধু কেউই নেই। এরপর একজন একজন করে সবাই খুঁজতে থাকে কিন্তু পায় না। তখন আরিয়ান গিয়ে রুম থেকে একটা চিঠি নিয়ে আসে। এটা মূলত রোদ লিখেছে এবং যাওয়ার আগে আরিয়ানকে বলে গিয়েছে ওটা যেন বড় বাবার হাতে দেয় যে কোনোভাবেই। তাই আরিয়ানও এমনভাবে বলল যেন সে রোদকে খুঁজতে রুমে গিয়েছিল আর তখন সেটা সে রোদের পড়ার টেবিলেই পায় এবং সবাই সেটাই বিশ্বাস করলো। আরহাম চৌধুরী হাত বাড়িয়ে চিঠিটা নিল, অতঃপর সেটা খুলে পড়তে লাগলো। প্রিয় বড় বাবা, প্রথমে বলে দেই আমি ভালো আছি এবং থাকবো, তাই টেনশনে মোটেও করবে না, বুঝেছো? আমি পালিয়ে যাচ্ছি এই মোটেও এটা ভাববে না যে কোনো ছেলের সাথে পালিয়ে যাচ্ছি। আমি আসলে মধুকে নিয়ে পালাচ্ছি। এটাকে অবশ্য পালানো বলে না, বলে ট্যুরে যাচ্ছি। অনেক দিন হলো কোথাও বেড়াতে যাচ্ছি না, তাই ভাবলাম আজকে চলে যাই। আর অন্যদিকে পাত্রকে আমার একদম পছন্দ হয়নি। তোমরা তো জানো আমার কোনো অপছন্দের জিনিসকে আমি গ্রহণ করি না।
তাই এই রাস্তা অবলম্বন। আমি কিন্তু 7 দিন পর ঠিক এই সময়ে বাড়ি ফিরে আসব, প্রমিস করছি, পাক্কা প্রমিস। ইতি তোমাদের সবার প্রিয় রোদু। চিঠিটা পড়ে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা জানে রোদ যখন বলেছে তখন সে অবশ্যই 7 দিন পর ফিরবে, তাই সবাই তখন নিশ্চিন্ত। আরহাম চৌধুরী বরপক্ষকে কল করে বলে দিল বিয়েটা হবে না। তারা এ নিয়ে অনেক কথা বলেছে, তবুও তারা কিছু বলেনি। অবশেষে বিয়েটা ভেঙেই গেল। রোদরা এসে পৌঁছিয়েছে কিছুক্ষণ হলো। রিসোর্টটা তাদের ভীষণ পছন্দ হয়েছে। বাইরে থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারা এখন আরিয়ানের বন্ধু সাহিলের সাথে কথা বলছে। সাহিল তাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে। তাদের রুমে নিয়ে গিয়ে রোদকে বলল, রোদ, কোনো অসুবিধা হলে আমাকে বলিও কেমন? আমি এখন আসি, তোমরা বরং একটু রেস্ট নাও। রোদও মাথা নাড়িয়ে তার কথায় জানালো, আচ্ছা সাহিল ভাই, আপনি বরং এখন যান। সাহিলও চলে গেল। মধু গিয়ে প্রথমে বিছানাতে গা এলিয়ে দিল। রোদ তাকে জোর করে টেনে ফ্রেশ হতে পাঠালো। অতঃপর তার নিজের জন্য কাপড় বের করে রাখলো ফ্রেশ হতে। মধু বের হলে সে যাবে, ততক্ষণে সে আরিয়ানের সাথে কথা বলে নেওয়ার সিদ্ধান্ত নিল। যেই ভাবা সেই কাজ। আরিয়ান কল দিতেই 3 বার রিং হওয়ার পর সে রিসিভ করলো। রোদ জানালো তারা পৌঁছে গেছে এবং এখানে সব ঠিকঠাক আছে, তারা যেন চিন্তা না করে। আরিয়ানও স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়িতে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলল। বিয়ে ভাঙার কথা শুনে তো সে অনেক খুশি। এরপর বেশ অনেকক্ষণ কথা বলি কল কেটে দিল। ততক্ষণে মধুও ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে, তাই রোদ আর কিছু না ভেবে শাওয়ার নিতে চলে গেল। মধু আবার বিছানাতে শুয়ে পড়ল। তার ভীষণ ক্লান্ত লাগছে, ক্লান্তিতে চোখ বুঝে আসছে, তাই সে আর কিছু না ভেবে ঘুমের জগতে বাড়ি দিল। রোদ শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে মধু ঘুমাচ্ছে, তাই রোদ ও কাপড়গুলো শুকাতে দিয়ে সে নিজেও মধুর পাশে শুয়ে পড়ল। মধু তাকে এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। রোদও মুচকি হেসে তাকে জড়িয়ে ধরল। কারো কান্নার শব্দে ঘুম ভেঙে গেল রোদের। পিটপিট করে চোখ খুলে দেখে মধু খাটের একপাশে বসে কান্না করছে। রোদ মধুকে কাঁদতে দেখে দ্রুত গতিতে উঠে বসে। অতঃপর মধুর পাশে গিয়ে ওর কাঁধে হাত রাখে। কাঁধে কারো হাতের ছোঁয়া পেতে মধু পিছন ফিরে রোদকে জড়িয়ে ধরে আরো শব্দ করে কেঁদে উঠল। কি হয়েছে মধু, কাঁদছিস কেন? আমি ব্রেকআপ করেছি দোস্ত। এ কি, কেন? মধু ক্লাস 10 থেকে একটা ছেলের সাথে প্রেম করত। প্রপোজটা প্রথমে ছেলেটাই করেছিল। ছেলেটা ওদের থেকে 1 বেচ সিনিয়র। মধু প্রথমে অ্যাকসেপ্ট করেনি, কিন্তু ছেলেটা ওর সাথে আঠার মতো লেগেছিল। শেষে না পেরে আত্মহত্যার হুমকি দিয়ে ওকে রাজি করায়। এরপর থেকে ওদের প্রেম শুরু। রোদের অবশ্য ছেলেটাকে একদম সুবিধার মনে হয়নি, মধুকেও বলেছিল, কিন্তু মধু তো ততদিনে ওই ছেলের প্রেমে দিওয়ানা হয়েছিল। কিন্তু এখন কি এমন হলো যে ব্রেকআপ করে ফেলল? এর মধ্যেই মধু কান্না করতে করতে বলা শুরু করলো, রনিতা আমাকে কয়েকদিন ধরে বলছিল ফিজিক্যাল রিলেশন করতে, কিন্তু আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না। তাই ও আমাকে ভয় দেখায় ব্রেকআপ করে ফেলার। কিন্তু আমি তো ওকে সত্যিকারের ভালোবাসি, তাই ওকে বোঝায় বিয়ের আগে এসব ভালো না, কিন্তু ও বোঝার চেষ্টাই করছে না। আজকে যখন জানতে পারলো আমরা এখানে, তখন ও এখানে আসতে চাইছে। তাই আমি ওকে বারণ করি, কিন্তু এতেও আমার সাথে খারাপ ব্যবহার করে বলেছে ও নাকি ব্রেকআপ করবে। তাই আমি আর সহ্য করতে না পেরে নিজেই ব্রেকআপ করে দিচ্ছি। সবটা শুনে রোদ যে কতটা খুশি সে কাউকে বোঝাতে পারবে না। সে এমনিতেও ওই ছেলেকে সহ্য করতে পারে না, তাই ব্রেকআপ হয়েছে ভালোই হয়েছে। পরক্ষণে ফিজিক্যাল রিলেশনের কথা মনে পড়ে আসতেই মাথা গরম হয়ে গেল। সে মনে মনে সিদ্ধান্ত নিল সে ছেলেটাকে এর শাস্তি দিবে, এখান থেকে গিয়েই। আচ্ছা হয়েছে, এখন আর কাঁদিস না। এরকম একটা ফালতু ছেলের জন্য কেন কান্না করছিস? বরং শুক্রিয়া কর ওই রকম বাজে ছেলে থেকে বাঁচতে পারছিস। তাই এখন কান্না থামা, না হলে কিন্তু আরিয়ান ভাইয়াকে কল করে বলবো তুই আমাকে বকা দিয়েছিস আর আমি 1 ঘন্টা কান্না করেছি। কি হবে বুঝতে পেরেছিস তো? এই কথা শোনার সাথে সাথেই মধুর কান্না থেমে গেল। ও জানে আরিয়ান ভাইয়া যদি জানে ওর জন্য রোদ কান্না করেছে, তাহলে মধুর গালে ঠাস ঠাস করে 4টা থাপ্পড় পড়ে রোদ মধুকে বলবে, মধু চল আজকে আমরা পার্টি করব তোর ব্রেকআপ উপলক্ষে। এখন তোর কোনো প্যারা নেই। এই 7 দিন শুধু খাবো দাবো, ঘুরবো, ঘুমাবো আর চিল করব। রোদের কথা শুনে মধুও হেসে দিল। এরপর তারা দুজনে বেরিয়ে পড়লো কোনো দোকানের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই একটা দোকান দেখতে পেল।
ওখান থেকে গিয়ে কয়েকটা 7 আপ কিনলো, সাথে চিপস পপকর্ন তো আছেই। সব কিছু কেনাকাটা করে আবার রিসোর্টে ফিরে এলো। এসে টিভিতে হাই ভলিউমে গান ছেড়ে দিল। সারা রাত নাচ গান করেই দুজনে ভোর রাতের আগে ক্লান্ত হয়ে মেঝেতেই ঘুমিয়ে পড়ল। সকালে অনবরত কলিং বেলের শব্দে ঘুম ভাঙে মধুর। সে ঘুমো ঘুমো চোখে উঠে বসে। চোখ কষলাতে কষলাতেই দরজা খুলে দেয়, কিন্তু দরজার সামনে আরিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে হা করে তাকিয়ে থাকে। মনে ভুল ভেবে বেশ কয়েকবার চোখ বুলিয়ে নেয়। আরিয়ান মধুকে এমন করতে দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। এরপর মধুকে দরজার সামনে থেকে সরিয়ে রুমে ঢুকে পড়ে। রুমে ঢুকে যেতেই সে যেন থ হয়ে যায়। এটা কি কোনো মেয়ের রুম নাকি গরুর গোয়াল ঘর? পুরো রুমের জিনিসপত্র এলোমেলো, চারিদিকে চিপসের প্যাকেট, পপকর্নের প্যাকেট আর 7 আপের বোতল ছড়ানো ছিটানো। মেঝেতে রোদ একটা কম্বল জড়িয়ে শুয়ে আছে, আর এখনো ফুল ভলিউমে গান চলছে। মধু গিয়ে রোদকে ডাক দিল একবার, তখন রোদ ঘুমো ঘুমো কণ্ঠে বলল, এই মধু শাকচুন্নি, আমার এখনো ঘুম হয়নি, আমাকে ডাকিস না। তুই এসে আমার পাশে শুয়ে পড়, আর যদি কথায় হেরফের হয় তাহলে কিন্তু আরিয়ান ভাইয়াকে কল করে বলবো তুই আমাকে বকা দিয়েছিস। তাতে আমি 1 ঘন্টা কান্না করেছি, এতে কি হবে জানা আছে তো? সো আর কোনো কথা না বলে আয় ঘুমা। এসব শুনে মধু আরিয়ানের দিকে অসহায় মুখ করে তাকালো। আরিয়ান আস্তে করে রোদকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। এরপর মধুকে ইশারা করলো সেও যেন শুয়ে পড়ে। মধু প্রথমে ইতস্তত করলেও পরে আরিয়ানের চোখ রাঙানিতে রোদের পাশে শুয়ে পড়ে। তার আসলেই ভীষণ ঘুম পাচ্ছে। কালকে সারা রাত ঘুমোতে পারেনি, তাই শোয়ার সাথে সাথেই ওর ঘুম চলে আসতো। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে পুরো রুম পরিষ্কার করতে লাগলো। রুম গোছানোর পর ফ্রেশ হয়ে নিল। ততক্ষণে জোহরের আজান দিয়ে দিয়েছে, তাই নামাজ শেষ করে 3 জনের জন্য খাবারের অর্ডার দিয়ে দিল। এরপর গিয়ে রোদকে আস্তে করে ডাকতে লাগলো। রোদ আরিয়ানের কণ্ঠ শুনে প্রথমে মনের ভুল ভেবে পাত্তা দেয়নি, কিন্তু এক নাগারে ডাকতে দেখে চোখ খুলে আরিয়ানকে দেখে সে চমকে ওঠে। আরিয়ানকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, তুমি কখন এসেছো ভাইয়া? আমাকে বলনি কেন তুমি আসবে? আরিয়ানের ওকে আলতো করে জড়িয়ে ধরে হালকা হাসল। এরপর রোদকে বলল, আমি তোকে কালকের থেকে কল দিয়ে যাচ্ছি, তোকে না পেয়ে মধুকেও দিয়েছি, কিন্তু তোরা রিসিভ করিসনি, তাই চিন্তা হচ্ছিল, তাই চলে এলাম। এই কথা শুনে রোদ মুখটা একটু কালো করে ফেলল। সরি ভাইয়া, আসলে কালকে মধুর ব্রেকআপ হয়েছে, আমরা সেই উপলক্ষে পার্টি করেছিলাম, ফোন সাইলেন্ট ছিল তাই রিসিভ করতে পারিনি, সরি। এতক্ষণে মধুরও ঘুম ভেঙে গেছে। রোদকে সব বলে দিতে দেখে তার ভীষণ খারাপ হলো। অন্যদিকে ভীষণ লজ্জায় লাগছে। না জানে আরিয়ান কি ভাই কি ভাবে। রোদের কথা শুনে আরিয়ান ভ্রু কুঁচকে মধুর দিকে তাকিয়ে বলল, এইটুকুনো মেয়ের রিলেশন ছিল, আবার ব্রেকআপও হয়েছে। এখন কি এসব করার সময় নাকি? পড়ালেখায় মন দে মধু, এসব থেকে দূরে থাকবি। আরিয়ানের কথা শুনে মধুর লজ্জা আরো বেশি লাগছে। না জানি আরিয়ান ভাই তাকে খারাপ ভাবে, নিশ্চয়ই তাকে খারাপ মেয়ে ভাবছে। মধুর লজ্জার কারণ বুঝতে পেরে আরিয়ান তাকে সহজ করতে বলল, দুজনে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবারের অর্ডার দিয়েছি, এতক্ষণে চলে আসছে, আমাকে চলে যেতে হবে। আমি কাউকে কিচ্ছু না বলে চলে এসেছি, শুধু লাবিব জানে। তার কথা শুনে মধু আর রোদ দ্রুত ফ্রেশ হতে চলে গেল। আর তাছাড়া রোদ জানে আর 2 দিন পর আরিয়ান ভাইয়ের পরীক্ষা আছে। আরিয়ান এখন মাস্টার্সের ছাত্র। ফ্রেশ হয়ে এসে 3 জনে মিলে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ল। আরিয়ান বাড়ির উদ্দেশ্যে চলে গেল, আর রোদরা সাগর পাড়ের উদ্দেশ্যে। সাগর পাড়ে গিয়ে সর্বপ্রথম রোদ 2টা সানগ্লাস আর টুপি কিনে নিল রোদ থেকে বাঁচার জন্য। সেগুলো পড়তে পড়তে মধু রোদকে উদ্দেশ্য করে বলল, রোদু, আকাশে রোদ থেকে বাঁচার জন্যে তো সানগ্লাস আর টুপি নিলি, কিন্তু তোর মতো জলজ্যান্ত রোদ থেকে বাঁচার জন্য কি করতে পারি বলতো? মধুর কথা শুনে রোদ মধুর ঝুটি করা চুলগুলো টান দিয়ে বলল, আমার থেকে তোর আর এই জীবনে রক্ষা নেই, বুঝলি শাকচুন্নি? মধু রোদের হাত থেকে চুলগুলো ছাড়িয়ে নিয়ে বলল, আর আমি ছাড়া পেতেও চাই না। এবার দুজনে একসাথে খিলখিলিয়ে হেসে উঠল। দুজনে মিলে পানিতে নেমে অনেকক্ষণ ভিজল। একজন আরেকজনকে পানি ছুঁড়ে মারামারি করলো। পেয়ারা মাখা আমড়া মাখা কিনে খেলো। সাথে ওখানে ছোট ছোট ছেলেদের কাছ থেকে ঝিনুকের ও পুঁথির সংমিশ্রণের অনেকগুলো মালা আর কানের দুল নিল, সাথে ব্রাসলেটও। এরপর তারা আরও অনেকক্ষণ ঘোরাঘুরি করে পিক তুলে নিল অনেকগুলো।
রোদ তার ভাইদের সাথে কথা বলে নিল এক ফাঁকে। অতঃপর রিসোর্টে ফিরে এলো। রুমে এসে দুইজন মিলে শাওয়ার নিল। কয়েক মিনিটের জন্য বিছানাতেই গা এলিয়ে দিল। তখনই ওর ফোনটা কর্কশ স্বরে বেজে উঠল। ওর ফোন হাতে নিয়ে দেখে ওর বাবা কল দিয়েছে। তাই রিসিভ করে বাবার সাথে কথা বলে আরও কিছুক্ষণ রেস্ট নিল। ততক্ষণে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। বিধায় লাঞ্চের জন্য বেরিয়ে গেল। রোদ আর মধু যেইখানটায় খেতে বসলো সেখানে একটা পিচ্ছি ছেলে আর তার বাবা মাও বসেছিল। রোদ ছেলেটাকে কাছে ডাকতেই ছেলেটা তার কাছে গিয়ে দাঁড়ালো। তোমার নাম কি বাবু? বাবুজা গাল ফুলিয়ে বলল, আমার নাম তুমি জানো না? রোদও তার মতো করে গাল ফুলিয়ে বলল, না জানি না তো। আচ্ছা, মন খারাপ করিও না, আমার নাম তুবলো। রোদ ছেলেটার কথা বুঝতে না পেরে ওর মায়ের দিকে তাকালে ওর মা হেসে বলে, ওর নাম শুভ্র। ও এখনো ভালো করে বলতে পারে না তো। রোদ শুভ্রর মায়ের কথা শুনে হালকা হেসে মাথা নাড়ালো। তোমার নাম কি মামুনি? আমার নাম রোদ। রোদ? হুম। আচ্ছা, আমি তোমাকে মামুনি বলি। আচ্ছা ঠিক আছে। তুমি অনেক সুন্দর, আমার আম্মুর মতো। ও মা, তাই নাকি? হুম হুম। এবার শুভ্রর কথা শুনে সবাই হেসে দিল। শুভ্র মধুকে আঙুল দিয়ে দেখিয়ে রোদকে প্রশ্ন করলো, ওকে মামুনি? ও তোমার আরেকটা মামুনি? না, আমার তো মামা একটা, তাই মামুনিও একটা। আমার মামু বলতে ওই আমার খামুনি, আমার মামুর বউ শুধু একটা। তুমি? শুভ্রর কথা শুনে এবার রোদও হেসে বলল, ও মা, শুভ্র বুঝি আমাকে তার মামার বউ বানাবে? হুম হুম। এবার সবাই একত্রে হেসে উঠল। এভাবে প্রায় অনেকক্ষণ কথা বলল তারা দুজনে। শুভ্র আর রোদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেল। কথার ফাঁকে ফাঁকে সবাই লাঞ্চটা সেরে ফেলল। শুভ্রকে রোদ খাইয়ে দিল। খাওয়া শেষে যখন তারা যে যার রুমে চলে যেতে চাইল, সেই মুহূর্তে এসে শুভ্র কান্না শুরু করে দিল রোদের কাছে যাওয়ার জন্যে। সে নাকি রোদকে ছাড়া কোথাও যাবে না। এদিকে সবাই তাকে নানাভাবে বোঝাচ্ছে, তবুও কোনো লাভের লাভ কিছুই হচ্ছে না। শেষে শুভ্র কারোর সাথে না পেরে ফ্লোরে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করলো। রোদের ওড়না ধরে টানতে লাগলো। রোদ শুভ্রর মাকে বলল, আপু, আমি না হয় ওকে আমার রুমে নিয়ে যাই। এদিকে শুভ্রকে কিছুতেই আটকানো গেল না। ও সমানতালে কান্না করতে লাগলো। এবার ওর এমন পাগলামো দেখে রোদ নিজেও কান্না করে দিল শুভ্রর সাথে। দুইজন যেন প্রতিযোগিতা দিয়েছে কে কত কান্না করতে পারে। রোদকে কান্না করতে দেখে এবার মধু দিশেহারা হয়ে পড়ল। ও একবার রোদকে কান্না থামাতে বলছে তো আরেকবার শুভ্রকে, কিন্তু কাউকেই থামাতে না পেরে শুভ্রর মায়ের কাছে গিয়ে বলল, আপু প্লিজ ওদের কান্না থামান। রোদ কান্না করছে শুনলে ওর বাপ ভাইরা আমাকে মেরেই ফেলবে। বলেই মধু নিজের মুখটা কাঁদো কাঁদো করে ফেলল। এবার শুভ্রর আম্মু কাকে যেন ভিডিও কল দিল। ওপাশ থেকে কল রিসিভ করতেই তিনি ওপাশের ব্যক্তিকে সব খুলে বলল। সব শুনে ব্যক্তিটি মোবাইলের শুভ্রর হাতে দিতে বলল। শুভ্রের মাও আর কোনো কথা না বলে শুভ্রকে মোবাইলটা দিল। শুভ্র মোবাইলটা নিয়ে ওপাশে নিজের প্রাণপ্রিয় মামাকে দেখে বলল, মামা তুমি মামুনিকে বলো আমাকে ফেলে না দিতে। বলেই শুভ্র মোবাইলটা রোদকে দিয়ে দিল। রোদও কিছু না ভেবে কান্না করতে করতেই বলে উঠল, আরু ভাইয়া, আমি শুভ্রকে নিয়ে যাব। ও কি করে কান্না করছে দেখো। আচ্ছা, ও তোমার সাথে যাবে, তুমি এবার কান্না থামাও পিচ্ছি। হঠাৎ অচেনা কোনো পুরুষের ভরাট কণ্ঠস্বর শুনে চমকে স্ক্রিনের দিকে নজর দিল রোদ। কিন্তু ততক্ষণে অপর পাশের লোকটি কল কেটে দিয়েছে। লোকটি কে ছিল আর এটাই বা কার মোবাইল? সে তো মনে করেছিল এটা মধুর মোবাইল, আর সে আরিয়ানকে কল দিয়েছিল। তাই তো সে এত কান্না করে কথাগুলো বলেছিল। এবার শুভ্রর কান্নার কারণে হুঁশ ফিরল রোদের। এরপর শুভ্রর আম্মু বলে উঠল, রোদ, তুমি বরং ওকে এখন নিয়ে যাও, পরে ঘুমালে নিয়ে আসবো। আর হ্যাঁ, দুজনেই এখন কান্না থামাও। রোদের সাথে যাবে শুনে শুভ্র কান্না থামিয়ে ভালো ছেলের মতো রোদের হাত ধরে দাঁড়িয়ে পড়ল। এটা দেখে সবাই এবার যেন স্বস্তির শ্বাস ফেলল। এবার যে যার রুমে চলে গেল। শুভ্র রোদের হাত ধরে তার পুরো রুম ঘুরে ঘুরে দেখল। একটা চিপস খেলো। মধু আর রোদের সাথে অনেকক্ষণ খেলা করে ঘুমিয়ে পড়ল। এদিকে কল কাটার পর থেকে মুগ্ধ কেমন হাঁসফাঁস করছে। তার মধ্যে কেমন যেন অস্থিরতা কাজ করছে। মেয়েটা সেই কান্নামাখা মুখ আর সেই কান্না জড়িত সুর সে কিছুতেই ভুলতে পারছে না। মুগ্ধ অনেক কষ্টে নিজেকে সামলে কাজে মন দিতে চাইল, তবুও সে পারছে না। তাই নিজেই নিজের মাথায় একটা চড় মেরে বলল,
মুগ্ধ, তুই কবে থেকে এমন নিজের উপর থেকে কন্ট্রোল হারালি রে? সামান্য একটা মেয়ের জন্য এমন হাঁসফাঁস করছিস কেন? বলেই কাজে মন দিল। মুগ্ধ হলো শুভ্রর একমাত্র মামা, যে কিনা এখন কানাডাতে অবস্থানরত। রোদ আর মধু দাঁড়িয়ে আছে যাত্রী ছাউনিতে। মূলত তারা ট্রেনের অপেক্ষায় আছে। আজকে প্রায় 7 দিন পর রোদরা বাড়ি ফিরে যাচ্ছে। শুভ্রকে মিস করছে সে। শুভ্ররা কালকে চলে গিয়েছিল। এই কয়েকদিন তার একসাথেই ঘুরেছে। ছেলেটা ভীষণ আদুরে, তাকে কয়েকদিনে কত আপন করে নিয়েছিল। কালকেও যাওয়ার সময় ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিল, কারণ ছেলেটা তাকে ছাড়া কোথাও যেতে চায় না। বাড়িতে গিয়ে কথা বলতে হবে। যাওয়ার আগে নাম্বার নিয়েছিল না। ট্রেন আসার আগে মধু গিয়ে কিছু শুকনো খাবার কিনেছিল। তাদের দুজনেরই লং জার্নিতে কিছু খাওয়ার অভ্যাস আছে। এরপর ট্রেন এসে পড়াতে তারা দুজনেই দ্রুত ট্রেনে উঠে পড়ল। ব্যাগগুলো একপাশে রেখে দুজনেই সিটে শরীর এড়িয়ে দিল। দুজনেই ভীষণ টায়ার্ড। এই কয়েকদিন ঠিকমতো ঘুমায়নি, শুধু ঘুরেছে। এখন ক্লান্ত হয়ে পড়েছে। মধু তার সিটে বসতেই সে খেয়াল করলো তার দিকে একটা ছেলে কেমন করে যেন তাকিয়ে আছে। মধু প্রথমে তেমন পাত্তা না দিলেও বেশ অনেকক্ষণ এভাবে তাকিয়ে থাকতে দেখে এবার ভ্রু কুচকে ছেলেটার দিকে তাকালো। এরপর রোদের দিকে তাকিয়ে দেখে রোদও ভ্রু কুচকে ছেলেটার দিকে তাকিয়ে আছে। রোদও শুরু থেকে ছেলেটাকে খেয়াল করেছে। মধুর দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে তারও মেজাজ খারাপ হয়ে উঠল। এই ছেলে, এদিকে কি দেখো? অনেকক্ষণ ধরে তোমাকে খেয়াল করছি, তুমি ওর দিকে তাকিয়ে আছো। এবার রোদের কথা শুনে ছেলেটা কিছুটা থতমত খেয়ে গেল। সে আমতা আমতা করে বলল, আসলে আমি ওনাকে মনে হয় কোথাও দেখেছি, কেমন চেনা চেনা লাগছে। ও আচ্ছা, তাই নাকি? তা ওকে কোথায় দেখেছেন আপনি? এবার মধু উত্তরের আশায় ছেলেটার দিকে তাকিয়ে রইল। আসলে ওনাকে কোথাও দেখেছি সেটা মনে করতে পারতেছি না, তবে আমি তো ওনাকে দেখেছি, এটা শিওর। এবার রোদের মাথা গরম হয়ে গেল। আপনাদের মতো ছেলেদের আমার খুব ভালো করে জানা আছে। এখন কোথাও দেখেছেন বলবেন, এরপর পরিচয় নেবেন, তারপর নাম্বার নেবেন, সর্বশেষে বাড়িতে বিয়ের প্রস্তাব দিবেন। আপনার পরিকল্পনা আমি বুঝতে পারছি না ভেবেছেন? তাহলে আপনি ভুল ভাবছেন, আমি সব বুঝতে পারছি। ছেলেটা রোদের এতগুলো কথা শুনে হা হয়ে গেল। এই মেয়ে কি বলে এইসব? সে তো শুধু বলেছে চেনা চেনা লাগছে, আর তাতেই এই মেয়ে সোজা বিয়ে পর্যন্ত টেনে নিয়ে গেল। এটা কি কোনো মেয়ে নাকি ধানি লঙ্কা? বিড়বিড় করেই বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল ছেলেটা। ছেলেটাকে বিড়বিড় করতে দেখে রোদ বলে উঠল, এই এই কি বিড়বিড় করছেন? এক মিনিট, আপনি কি কোনোভাবে কোনো মন্ত্রতন্ত্র পড়েছেন নাকি ওকে বশ করার জন্য? ও আল্লাহ, সেটাই হবে। এই ছেলে তো পাক্কা খেলোয়াড়, কোমর বেঁধে মাঠে নেমেছে। ঠিক আছে, আমিও কম যাই না। তুমি বুনল তো আমিও বাঘা তেঁতুল। দেখো কি করি বাচাধন। তুমি কি করে বশ করে আমার বান্ধবীকে নিয়ে যেতে পারো আমিও দেখব। পুলিশে দেবো তোমাকে আমি, আর না হয় গণ ধলাই খাওয়াবো, ফাজিল ছেলে। বলেই রোদ মধুর উদ্দেশ্যে বলল, মধু, তুই এই সিটে চলে আয়, এই ছেলেকে তো আমি দেখে নেব। বলেই মধুকে তার সিট থেকে তুলে দিয়ে নিজেই সেই সিটে বসে পড়ল। ছেলেটা তো হা করে তাকিয়ে আছে রোদের দিকে, মনে মনে বলছে, এটা কি রে মেরে বাবা, সামান্য একটা বিষয় কি রাবারের মতো টানতে টানতে অসামান্য করে ফেলছে। না, মেয়ে তো তার প্র্যাকটিসের হালুয়া বানাবে, তার চেয়ে বরং সামনের স্টেশনে নেমে যাওয়াই ভালো। ছেলেটার মুখের অবস্থা দেখে ভীষণ হাসি পাচ্ছে মধুর। সে জানে রোদ এসব ইচ্ছে করেই করেছে ছেলেটাকে জ্বালানোর জন্য। তার ছেলেটাও যে ভীষণ ভয় পেয়েছে তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। অন্যদিকে রোদও মুখ টিপে টিপে হাসছে। সে ছেলেটার বিড়বিড় করা সব কথা শুনেছে। তারা দুজনে অনেক কষ্টে নিজেদের হাসি আটকে রেখেছে। পরের স্টেশনে ট্রেন থামতেই ছেলেটা তড়িঘড়ি করেই ট্রেন থেকে নেমে পড়ল, যেন সে এখন এই মুহূর্তে এখান থেকে চলে যেতে পারলেই বাঁচে। ছেলেটা নামার জন্য উঠতেই রোদ বলল, আজাইরা, বলে সামনে থেকে মশা তাড়ানোর ভঙ্গি করে হাত চালালো। ছেলেটা নামতেই রোদ আর মধু হাই ফাইভ দিয়ে উচ্চস্বরে হেসে উঠল। তাদের এভাবে হাসতে দেখে ট্রেনের বেশ কয়েকজন যাত্রী ওদের দিকে এমনভাবে তাকালো যেন তারা কোনো ভিন গ্রহের প্রাণী। আবার কিছু যাত্রী তাদের কাণ্ডগুলো শুরু থেকে দেখছিল, তারাও হাসল খানিকটা। এরপর রোদ আর মধু দুজনে মিলে হাসাহাসি ও গল্প করতে করতেই ট্রেন জার্নিটা সহজ করে কাটাতে চাইল।
ট্রেন থেকে নেমে একপাশে দাঁড়িয়ে আছে রোদ আর মধু। মূলত রোদ হাই তুলেছে আর একটু গা মুচড়ামুচড়ি করছে। সে এতক্ষণ ঘুমে কাটিয়েছিল। ট্রেন থামতেই তাকে ডেকে দিয়েছে মধু। সেই ঘুমের রেশ কাটেনি এখনও তার। এভাবেই আরামের ঘুমে বিরক্ত করায় মধু খুব বিরক্ত হচ্ছে। এই মেয়েকে নিয়ে সে কোথায় যাবে? এই শাকচুনি, তোর কি আজকে যার কোনো ইচ্ছে আছে নাকি? এখানে রাত কাটাতে চাইছিস? মধুর কথা শুনে এবার রোদ শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? দেরি হয়ে যাচ্ছে না, চল গাড়ি ঠিক করি। এবার রোদের কথা শুনে মধু ওর দিকে এমন লুক দিল যেন সে রোদকে কাঁচা গিলে খাবে। এটা দেখে রোদ একটা শুকনো ঢোক গিলে বলল, দোস্ত জানো মানু, দ্রুত চল, আমার ভীষণ ঘুম পাচ্ছে। বলেই আগে ভাগে হাঁটা দিল। মধুও কাঁধে ব্যাগটা তুলে নিয়ে হাঁটতে লাগলো গাড়ির উদ্দেশ্যে। গাড়ির জন্য দাঁড়িয়ে আছে রোদ। মধু গিয়েছে গাড়ি আনতে। রোদ ইচ্ছে করেই গাড়িতে কাউকে ফোন দেয়নি। এখন ওদেরকে কল দেওয়া মানে বাড়ি থেকে গাড়ি পাঠানো, আর সেটা এই মুহূর্তে সে চায় না। আর তা ছাড়া আরও একটা কারণ আছে, রোদ ওদের সবাইকে হুট করে গিয়ে চমকে দিতে চায়। কালকে রাতে রোদ আরিয়ানকে কল করে বলেছে সে আরও 2 দিন থাকতে চায় এখানে। আরিয়ানও সায় দিয়েছে। রোদের ভাবনার মাঝে একটা গাড়ি এসে থামলো তার সামনে। রোদ সামনে তাকিয়ে দেখে গাড়িতে মধু বসে আছে। তার মানে এটা তাদেরই ভাড়া করা গাড়ি। রোদ আর কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠে বসল। দুজন মিলেই টুকটাক কথা বলতে বলতে বাড়িতে পৌঁছে গেল। আরহাম চৌধুরী সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। আলিয়া এসে তাকে চা দিয়ে গেলেন। সাথী চৌধুরী রান্নাঘরে কাজ করছেন। তিনি মূলত আলিয়া চৌধুরীকে কাজে সাহায্য করছেন। আখি চৌধুরী বাড়ির অন্যান্য কাজগুলো দেখছেন। রাইহান ও রিফাত বাবা চাচাদের ব্যবসার দেখাশোনা করে। এখন তারা দুজনেই অফিসে। আরিয়ান বাড়িতে আছে। তার ছোট ভাই আরমানের সাথে কিছু ম্যাথে প্রবলেম হচ্ছে, সেগুলো সমাধান করছে। তার বড় ভাই এহসান একজন উকিল, তিনি এই মুহূর্তে নিজের অফিস কক্ষে। সেখানে একজন ক্লায়েন্ট এসেছে, তার সাথেই কথা বলছেন। রামিম ও আরমান একই বেচ, অনার্স ফাইনাল ইয়ারে। দুজনেই বর্তমানে আরিয়ানের সামনে বসে ম্যাথ বুঝে নিচ্ছে। লাবিব ও সাদি ভার্সিটিতে। লাবিব অনার্স ফার্স্ট ইয়ার ও সাদি সেকেন্ড ইয়ার। চৌধুরী বাড়িতে এখন সাদি, লাবিব, রায়হান ও রিফাত ছাড়া বাকি সবাই উপস্থিত। ওরাও চলে আসবে কিছুক্ষণ পরে। সবাই যখন যে যার কাজে ব্যস্ত, তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করলো রোদ আর মধু। রোদ পা টিপে টিপে গিয়ে আরহাম চৌধুরী চোখ বেঁধে ফেলল। আরহাম চৌধুরীও মুহূর্তের মধ্যেই চিনে ফেলেন এই ছোঁয়া যে তার রোদের। কিন্তু সে এখন কি করে এখানে আসবে? সে তো নাই। পরক্ষণে কিছু একটা ভেবে হতভম্ব হয়ে বলে উঠলেন, রোদুমা। আরমান চৌধুরীর কথা শুনে রোদ গাল ফুলিয়ে বলল, বড় আব্বু, তুমি কি করে বুঝে যা বলো তো? এবার তিনি শিওর হলেন এটাই রোদ। তার মানে রোদ চলে এসেছে। রোদের কথা শুনে হালকা হেসে রোদকে জড়িয়ে ধরে বললেন, বারে, আমি বুঝি আমার রোদুমায়ের ছায়া বসতে পারবো না? বলে আরহাম চৌধুরী রোদকে শক্ত করে জড়িয়ে ধরল। এবার বল, কেমন আছিস মা? কোনো অসুবিধা হয়নি তো? আসার আগে কল দিসনি কেন? আমি গাড়ি পাঠিয়ে দিতাম। আহা বড় আব্বু, এত টেনশন নিও না তো, আমি একদম ফিট অ্যান্ড ফাইন। আমাকে নিয়ে এত চিন্তার কিচ্ছু নেই। তাদের কথার মাঝে সবাই সেখানে চলে এলো। সবাই তো রোদকে দেখে হ্যাঁ, এই মেয়ে কখন এলো? রোদ দৌড়ে এসে আলিয়া বেগমকে জড়িয়ে ধরল। সাথী আর আকিকে একসাথে জড়িয়ে ধরল। সবাই কান্না জুড়ে দিল। এটা দেখে রোদ বলল, তোমরা কান্না করছো কেন? কি হয়েছে? আরে বাবা, আমি তো মরে যাইনি, এভাবে কাঁদছো কেন? দেখো তো, সশরীরে তোমাদের সামনে উপস্থিত আমি। ওদিকে কান্না থামাতে না দেখে এবার রোদ বলল, এখন কিন্তু আমিও কান্না করব, বলে দিলাম। এবার সবাই কান্না থামালো। এরপর রোদকে ছেড়ে দিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ল রোদ আর মধুকে নিয়ে। তাদেরকে তাড়া দিল ফ্রেশ হতে নিতে। রোদ আর মধু রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, কিছুক্ষণ জিরিয়ে নিল। এর মধ্যে রামিম আর আরমান এসে দেখা করে গিয়েছে তাদের সাথে। আরমান এখনও আসেনি। কিছুক্ষণ পর আরিয়ান রুমে আসতো, হাতে খাবারের প্লেটগুলো রেখে এবার রোদের সামনে এসে বলল, আমাকে মিথ্যে কেন বলেছিস? আজকে আসবি না বলে জানলে তো আমি গাড়ি পাঠিয়ে দিতাম। ঠিক একই কারণেই মিথ্যে বলেছিলাম ভাইয়া। আমি চেয়েছিলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে। হয়েছে, এবার এসব বাদ দিয়ে খেতে বস। খেয়ে তারপর ঘুম দিবি। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা কথা, মধুকে একটু দিয়ে আসিও তো। আর একদিনও দেরি করলে ওর ওই জাদ্রের বোনটা
ওকে আবার মারবে। রোদের কথার মাঝে মধু চিল্লিয়ে বলল, একদম না, আমি একাই যেতে পারবো। চুপ থাক, তোকে এত কথা কে বলতে বলেছি? ভাতকে রেডি হয়ে নিস, আমি দিয়ে আসবো। আরিয়ানের কথা শুনে মধু চুপ হয়ে গেল। কেন জানি এই লোকটাকে তার ভীষণ ভয় করে, কথায় কথায় ধমক দেয়। আর তাছাড়া ওকে এমনিতেও এখন চলে যেতে হবে, আর একটু দেরি হলে তার বোন তাকে আস্ত রাখবে না। আর সাথে বোন জামাইয়ের তিক্ত কথা তো ফ্রিতে আছেই। মধুর মা নেই। মধু যখন ক্লাস 6-এ তখনই তার মা মারা গিয়েছে। ওর বাবা বিদেশে থাকেন, তাই মধু থাকে তার একমাত্র বড় বোনের কাছে। বোনটাও হয়েছে একটা জাদ্রেল, কথায় কথায় শুধু মারে আর বোঝা বলে যা নয় তাই বলে। মধু কোনো প্রতিবাদ করে না, করে কি লাভ? ও প্রথম প্রথম প্রতিবাদ করত, তখন আপু দুলাভাই বাবার কাছে নালিশ করতো মধু বেয়াদবি করছে বলে। এতে বাবাও বকা দিত, তাই সে আর এইসবে তেমন পাত্তা দেয় না। যা হবার তাই হবে বলে সবকিছু মুখ বুঝে সহ্য করে নেয়। সবকিছু পেরিয়ে মধুর এক চিলতে প্রশান্তি হলো রোদ। মেয়েটা তাকে ভীষণ ভালোবাসে, সে না বলতেই সব বুঝে যায়। এই যে এখন কি সুন্দর করে আরিয়ানকে বলল তাকে পৌঁছে দিয়ে আসতে, না হলে বোন বকবে। এটা কিন্তু মধু রোদকে বলেনি, তবুও মেয়েটা বুঝে গিয়েছে। কিরে হাঁ করে কি দেখছিস? তাড়াতাড়ি খেয়ে নে, বেরোতে হবে তো নাকি? রোদের কথায় হুঁশ ফিরল মধুর। আস্তে করে গিয়ে রোদের পাশে বসে পড়ল খাওয়ার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষে মধু সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। এই বাড়ির সবাই তাকে ভীষণ ভালোবাসে। বিদায় নিয়ে বাইরে এসে দেখে আরিয়ান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ লাগে নাকি বেরোতে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কি করছিলি এতক্ষণ ভিতরে? বিরক্তিকর শব্দ করে মধুর উদ্দেশ্যে বলে উঠল আরিয়ান। তার কথা শুনে মধু একটু কাচুমাচু করে বলল, ভাইয়া ওই আসলে সবার থেকে বিদায় নিতে গিয়ে একটু লেট হয়ে গেছে, সরি। মধুর কথা শুনে আর কিছু না ভেবে গাড়িতে উঠে বসল। মধুও ভয়ে ভয়ে গাড়িতে উঠে বসল। ও বসতে আরিয়ান গাড়ি স্টার্ট দিল। অতপর গাড়ি চলতে থাকলো তার আপন গতিতে। গাড়ি এসে থেমেছে মধুর বোনের বাসার সামনে। গাড়ি থেকে নেমে মধু একবার আরিয়ানের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। ভাইয়া বাসায় আসেন। না, আমার কাজ আছে বলে আরিয়ান গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। মধু একবার সেদিক মানে তাকিয়ে বাসার দিকে রওনা দিল। কলিং বেল দিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর মধুর বোন মারিয়া এসে দরজা খুলে দিল। দরজার সামনে মধুকে দেখে মারিয়া যেন তেতে উঠল। আরে মহারানী যে, তা আপনার আসার কি দরকার ছিল? এতদিন যখন বাহিরে থাকতে পেরেছেন, তাহলে আজকে কেন আসতে হলো? আপু আমি তো তোমাকে বলে গিয়েছি, তাহলে এমন করে বলছো কেন? তুই আমার মুখে মুখে কথা বলছিস কোন সাহসে? এই 7 দিনে মুখে খই ফুটেছে, তাই না? এসব কিভাবে বন্ধ করতে হয় তা আমি খুব ভালো করে জানি। আপু আমি খুব টায়ার্ড, একটু জায়গা দাও, বাসায় ঢুকবো। হ্যাঁ তাই তো, যেখানেই যাও না কেন শেষে এসে তো আমার ঘাড়েই জুড়ে বসবে। আরো কথা বলতে বলতেই রুমে চলে গেল মারিয়া। মধু একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে কিছু না বলেই নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর মারিয়া এসে মধুর হাতে একটা শাড়ি দিয়ে বলল, এই নে ধর, এটা পরে নে তাড়াতাড়ি। কেন আপু, হঠাৎ শাড়ি কেন? কোথাও কি বেড়াতে যাব? না, তোকে দেখতে আসবে, পছন্দ হলে কালকেই বিয়ে হয়ে যাবে, আর আজকে এঙ্গেজমেন্ট। এইসব তুমি কি বলছো আপু? আমি এখন বিয়ে করব না, আমি পড়ালেখা করতে চাই। আসছে জমিদারের মেয়ে, তোকে আমি আর পালতে পারবো না। অনেক তো আমার ঘাড়ে চড়ে বসে খেয়েছিস, এবার তো আমাকে মুক্তি দে। কিন্তু আপু, দোহাই লাগে, এবার আমার পিছু ছাড়। এতদিন তোকে মানুষ করেছি, তার ঋণ শোধ কর বিয়েটা করে। মধু আর কিছুই বলল না। সে আর কি বলবে, খুব ভালো করে বুঝে গেছে এবার তার আর নিস্তার নেই। যদি বিয়েটা করে মধু তাদের থেকে মুক্তি দিতে পারে তাহলে সে প্রস্তুত বিয়েটা করতে। মধু বসে আছে পাত্রপক্ষের সামনে, বিস্ময় ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে সামনে বসে থাকা পাত্রের দিকে। কারণ পাত্রের আসনে বসে থাকা লোকটা আর কেউ নেই, বাসার সেই ছেলেটাও তার দিকে তাকিয়ে আছে। তাদের তাকানোর মাঝে পাত্রের মা মারিয়াকে উদ্দেশ্য করে বলল, আমার মেয়ে পছন্দ হয়েছে, তাই আজকে আংটি বদলটা হয়ে যাক, আর কালকে বিয়ে। মারিয়াও খুশি মনে সায় জানালো। খুশি মনে সবাইকে মিষ্টি খেতে দিল। পাশে বসে থাকা মারিয়ার স্বামী আসাদও ভীষণ খুশি, তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর মেহমানরা চলে গেল। মধু বুঝল না এদের এত তাড়া কেন। তারা চলে যাওয়ার পর মধু রুমে গিয়ে রোদকে কল দিল।
অতঃপর রোদকে একে একে সব ঘটনা খুলে বলল। সব শুনে রোদ বলে উঠল, আমি আগেই বলেছিলাম এই ছেলে সুবিধার না। মিলল তো আমার কথা? আরে না দোস্ত, ছেলেটার আসলে আমাকে চেনা চেনা লেগেছিল, কারণ ছেলেটার কাছে আপু আমার পিক সেন্ড করেছিল। আচ্ছা এখন এসব বাদ দে, সবার আগে বল তুই কি বিয়েতে মন থেকে রাজি? যদি এটা করলে সবাই শান্তি পায় তাহলে আমি রাজি। আমি জিজ্ঞেস করছি তুই মন থেকে রাজি কিনা। অন্যের কথা ভেবে তোকে কিছু করতে হবে না। তুই রাজি না থাকলে এই বিয়ে কিছুতেই হবে না। রাজি। তাহলে আর কি, আমি এক্ষুনি আসছি। বলেই রোদ কল কেটে দিল। মধু একদিনই ফোনের দিকে তাকিয়ে রইল। চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা অবাধ্য অশ্রুজল। সে এই বিয়েতে রাজি নয় এটা জানলে রোদ কিছুতেই বিয়েটা হতে দিবে না। তাই মধু মিথ্যে বলেছে। মৃদুল নামের ছেলেটাকে একদমই পছন্দ হয়নি মধুর। ছেলেটা কেমন করে যেন তাকিয়ে থাকে। যাওয়ার আগে ছেলেটা বাসে সেই ঘটনা খুলে বলেছে। তাকে কেন চেনা চেনা লেগেছে তা বলে গিয়েছে। মধু বসে আছে সোফাতে, আর রোদ তার পাশেই বসে বসে বক বক করেই চলেছে। এতে মধুর কোনো ধ্যান নেই। সে এক মনে কি যেন ভেবে চলেছে। তখনই শোনা গেল বর এসেছে। মধুদের বাড়িতে তেমন মেহমান নেই, ঘরোয়াভাবেই বিয়েটা হচ্ছে, শুধু কাছের কয়েকজনকে নিয়ে। হয়তো মারিয়া ঝামেলা করতে চাইছে না টাকা খরচ হওয়ার ভয়ে। রোদ বর এসেছে শুনে সেদিকে এগিয়ে গেল বরকে বরণ করতে। তার সাথে গেল মধুর 3 জন কাজিন। বিয়েবাড়িটা কেমন যেন স্তব্ধ হয়ে রয়েছে। কিছুক্ষণ আগের হালকা খুশির আমেজটা এখন আর নেই। পাত্রপক্ষে ভরা ঘরটা কেমন খালি খালি হয়ে পড়েছে। মেঝের এক কোণায় মধু বসে আছে, দৃষ্টি তার মেঝেতেই নিবদ্ধ। কিছুক্ষণ আগে যখন পাত্রপক্ষরা এসে বলেছিল, তখনই কোথা থেকে মধুর বয়ফ্রেন্ড এসে সবার সামনে চিল্লিয়ে বলেছিল, এই মেয়ের সাথে আমার 4 বছরের সম্পর্ক, ওর সাথে আমার রিলেশনটা অনেক গভীর, এমনকি আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়ে গেছে। এখন সে আমাকে ভালো লাগছে না তাই ছেড়ে দিয়েছে। তার এসব কথা শুনে চারিদিকে গুঞ্জন শুরু হয়েছিল। অতঃপর পাত্রপক্ষরা বিয়েটা ভেঙে দিয়ে চলে গেল। মধুর এতে আফসোস নেই। তার ভেঙে পড়ার আসল কারণ হলো ওই ছেলেটা তার চরিত্রে দাগ লাগিয়ে দিয়েছে। তাদের এই কয়েক মাসের সম্পর্কে মধু একটা বারের জন্য হাতটা পর্যন্ত ধরতে দেয়নি। সেখানে কিনা এত বড় অপবাদ, এটা সে কিছুতেই মানতে পারছে না। হঠাৎ করে মারিয়া এসে মধুর চুলের মুঠি ধরে টেনে তুলে গালে ইচ্ছে মতো থাপ্পড় দিতে লাগলো। রোদ এসব দেখে দ্রুত এসে মধুকে ছাড়িয়ে নিতে চাইলে তাকে মারিয়া ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। অতঃপর রোদের দিকে তেড়ে যেতে চাইলে মধু চিল্লিয়ে বলল, দোহাই লাগে আপু, ওকে কিছু করিও না, ওকে ছেড়ে দাও। এত দরদ কই থেকে আসে তোর? বলতে বলতেই মধুকে এলোপাতাড়ি মারতে থাকে সে। এসব আর সহ্য করতে না পেরে রোদ আরিয়ানকে কল করে, ভাইয়া দ্রুত মধুদের বাসায় আসো, ওকে মারিয়াপু মারছে, আর একটু হলে ও তো মরেই যাবে, দ্রুত আসো ভাইয়া। রোদকে কাঁদতে দেখে আরিয়ান অস্থির হয়ে বলল ফোনের ওপাশ থেকে, বনু কি হয়েছে তোর? বনু কি হলো, কথা বল। ততক্ষণ কল কেটে দিয়েছে রোদ। আরিয়ান আর কিছু না ভেবে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল মধুদের বাসার উদ্দেশ্যে। গাড়ি গন্তব্যস্থলে এসে পৌঁছাতেই আরিয়ান দ্রুত গাড়ি থেকে নেমে পড়ল। বাসায় ঢুকে দেখে মারিয়া মধুকে মারছে। মধুর পরনের বিয়ের শাড়িটা এলোমেলো, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরছে। আরিয়ান দ্রুত গিয়ে মধুকে ছাড়িয়ে নেয়। মারিয়া আরিয়ানকে দেখে একটু শান্ত হয়। রোদ আরিয়ানকে দেখে, তার কাছে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কেটে দেয়। আরিয়ানও আলতো করে রোদকে জড়িয়ে ধরে। অতঃপর মধুকে ধরে গাড়িতে নিয়ে যায়। মধু কথা বলার অবস্থাতেই নেই। রোদ সমানতালে কেঁদেই যাচ্ছে, আরিয়ানের কথাও শুনছে না। আরিয়ান হাসপাতালের সামনে গাড়ি থামিয়ে মধুকে কোলে নিয়ে ভিতরে হাঁটা ধরে। রোদও তার পিছে পিছে দৌড়াতে থাকে। মধুকে ভর্তি করে দেওয়া হয়েছে। আরিয়ান কিছু গুরুত্বপূর্ণ ঔষধ আনতে নিচে গিয়েছে, আর রোদ বসে আছে করিডোরে, তার মাথায় ব্যান্ডেজ। মারিয়া যখন ধাক্কা দিয়েছিল তখন ডাইনিংয়ের কোণা লেগে কেটে গিয়েছিল। মধুকে ভর্তি করে দেওয়ার পর আরিয়ান গিয়ে তাকেও ব্যান্ডেজ করে দিয়েছিল। রোদ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সে আর কিছুতেই মধুকে ওই বাড়িতে যেতে দিবে না। ওখানে গেলে নিশ্চিত মারিয়া আর আশা তাকে মেরেই ফেলবে। তার চেয়ে বরং ওর কাছেই থাকুক। আরিয়ান আসলো তার সাথে এই ব্যাপারে আলোচনা করে দেখবে। দীর্ঘ কয়েক মাস পর বাংলাদেশে এসেছে মুগ্ধ। এয়ারপোর্ট থেকে বেরিয়ে মন ভরে শ্বাস নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মামা তরিত বেগে বাম দিকে তাকালো মুগ্ধ। সেখানে শুভ্র আর তার বাবা মা দাঁড়িয়ে আছে। শুভ্র দৌড়ে এসে মুগ্ধকে জড়িয়ে ধরল। মুগ্ধ পরম আবেশের জানটাকে আগলে নিল। আমার বাবাটা কেমন আছে? তার কি খবর? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো?
আমিও খুব ভালো আছি। তোমার কি খবর? আবার খবর তো খুব ভালো। আমার চকলেট খুই আছে তো, এই যে হাতের এই ব্যাগটাতে সবগুলো তোমার চকলেট। তোমাকে এত এত ভালোবাসা। তোমাকেও জান। হয়েছে, তোদের মামা ভাগিনার খেজুরে আলাপ শেষ হলে এবার চল বাড়ি যাই। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর ভাই, তোর তো দেখি আমাদের মনেই নেই। ওমা আপু, তুই কি রাগ করলি নাকি রে? বলে মুগ্ধ শুভ্রকে নিচে নামিয়ে দিয়ে বোনকে জড়িয়ে ধরল। বোনও মুগ্ধকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এই ভাইটা যে তার কলিজা। চৌধুরী বাড়িতে আজ তোড়জোড় চলছে, কারণ আজ আরিয়ানের বিয়ে মধুর সাথে। মধুর সাথে ঘটে যাওয়া ঘটনাটা ঘটার পর প্রায় 7টা মাস কেটে গেছে। এই 7 মাস মধু এখানেই ছিল। কিছুদিন আগে বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আরিয়ানের সাথে মধুকে বিয়ে দিবে। বাড়িতে এখন যেহেতু আরিয়ানের বিয়ের সিরিয়াল, তাই বড় 3 ভাই বিয়ে করে ফেলেছে। এখন ওর পালা। আরিয়ান এতে দ্বিমত করেনি। ওর মতে ওর পরিবার যাতে খুশি, সে তা মাথা পেতে নেবে। মধু অবশ্য প্রথমে রাজি হয়নি, কারণ ওর মতে ও কোনো দিক দিয়েই আরিয়ানের যোগ্য নয়। তার কোনো যোগ্যতাই নেই আরিয়ানের জীবনসঙ্গিনী হওয়ার। কিন্তু পরবর্তীতে সবার বোঝানো সে রাজি হয়েছে। মধু এখন বসে আছে আয়নার সামনে, আর তাকে সুন্দর করে সাজিয়ে তুলছে পার্লারের মেয়েরা। রোদে এসে কিছুক্ষণ পরপর দেখে যাচ্ছে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। আরে দোস্ত, তোরে যে কি সুন্দর লাগছে না, ভাইয়া তো দেখলে ফিদাই হয়ে যাবে। রোদের কথা শুনে মধু একটা লজ্জা মিশ্রিত হাসি দিল। মধুকে লজ্জা পেতে দেখে রোদ আগে থেকে আরো বেশি হাসির চঙ্কার তুলে বলল, আরে আরে, নতুন বউ দেখি লজ্জাও পাচ্ছে। এবার রোদের কথা শুনে পার্লারের মেয়েগুলো একসাথে রোদের সাথে তাল মেলালো, আর মধু লজ্জাবতীর লতার ন্যায় নেতিয়ে পড়ল। নতুন বর কি প্রস্তুত? কাজে আসার সময় হয়ে এসেছে কিন্তু। দরজার সামনে থেকে রোদের কণ্ঠস্বর পেয়ে সেদিক পানে তাকায় আরিয়ান। রোদকে দেখে একটা মুচকি হাসি ছুড়ে দেয় তার দিকে। ও বনু, তুই আয়, ভিতরে আয়। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ আমি। তা আমি নয় তো কি? মধুকে আশা করেছিলে বুঝি তুমি? এই ফাজিল, এসব কি বলিস? আমি যে তোর বড় ভাই, এটা মনে আছে তো তোর? খুব মনে আছে। সাথে আজকের থেকে তুমি আমার বেস্ট ফ্রেন্ডের জামাইও, তাই এরকম দুষ্টুমি করতেই পারি। তবে রে দাঁড়া। বলে যে না আরিয়ান রোদকে ধরতে যাবে, অমনি সে সেখান থেকে পালিয়ে গেল। আরিয়ানের রুম থেকে বের হয়ে রোদ হাসতে হাসতে নিজের রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখে তার ফোনটা একাধারে বেজেই চলেছে। খাটের কাছে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে শুভ্র ভিডিও কল দিয়েছে। তাদেরকে দাওয়াত করা হয়েছিল, তবে আজকে শুভ্রর মামা দেশে আসছে বিধায় তারা আসতে পারেনি। রোদ কিছু না ভেবে কল রিসিভ করে নিল। স্ক্রিনে ভেসে উঠল শুভ্রর চঞ্চল মুখশ্রী। স্ক্রিনে রোদকে বউয়ের মতো সেজে থাকতে দেখে শুভ্র সবার আগে প্রশ্ন করে বসল, মামনি তুমি এত থাদো তো কেন? আজকে তো তোমার বন্ধুর বিয়ে, তাই এরকম করে সেজেছি বাব্বু। রোদের এই কথা শুনে যেন থমকে গেল মুগ্ধ। রোদ এটা কি বলল? আজকে ওর বিয়ে? না না, এটা কিছুতেই হতে পারে না। এই মেয়ের জন্য, শুধুমাত্র এই মেয়েকে দেখার জন্য সেই কানাডা থেকে চলে এসেছে সে, আর এখন কিনা এই মেয়ের বিয়ে? এটা কিছুতেই হতে পারে না। ও আচ্ছা, বন্ধু এখন কোথায়? কে তো রেডি হচ্ছে। কেন? ও মা, আজকে না তার বিয়ে, তাই রেডি হচ্ছে আর কি। ও আচ্ছা। মুগ্ধ এবার ভ্রু কুচকে তাকালো। বন্ধুটা আবার কে? আমি তো মনে করেছি রোদকে বন্ধু ভাবে, আর আজ রোদের বিয়ে, কিন্তু এখন তো দেখছি বিয়েটা অন্যজনের। যাক বাবা, বাঁচা গেল। বিয়েটা রোদের নয় এটা জানতে পেরেই যেন দম ফিরে পেল মুগ্ধ। এতক্ষণ যেন দম বন্ধকর অনুভূতি হয়েছিল তার মধ্যে। মোবাইল স্ক্রিনে আরো ভালো করে দেখে নিল মুগ্ধ। শুভ্র তার কোলে বসে কথা বলছে বিধায় তার তেমন কোনো সমস্যা হচ্ছে না রোদকে দেখে। রোদ শুভ্রর সাথে কথা শেষ করে আবার বাহিরে চলে গেল। উদ্দেশ্য বড় আব্বুর কাছে যাওয়া। আরহাম চৌধুরী সহ বাড়ির সকল বড়রা মিলে আলোচনা করছে। তার মূল বিষয় হলো রোদের বিয়ে, এবং তা আগামী সপ্তাহে। ভাগ্যক্রমে রোদ বড় আব্বুর কাছে আসাতে সেও শুনে ফেলল। সে মন দিয়ে সব শুনে রোদ দৌড়ে গেল আরিয়ানের কাছে। আরিয়ান রোদকে এইভাবে দৌড়াতে দেখে অস্থির হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বনু, এভাবে দৌড়াদৌড়ি করছিস কেন? ভাইয়া, বড় আব্বুরা সবাই মিলে আমার বিয়ে আবার ঠিক করে ফেলেছে, এবং তা আগামী সপ্তাহে। তুমি যে কোনোভাবেই এসব বন্ধ করো, না হলে গতবারের মতো পালাতে সাহায্য করো।
রোদ আর মধু বসে আছে তাদের স্টোর রুমে। আজকে পাত্রপক্ষরা দেখতে এসেছিল তাকে। আরিয়ান তাদেরকে সিলেটে পাঠাতে চেয়েছিল, কিন্তু রোদ রাজি হয়নি। তার মতো সে এবার দেখতে চায় সে চলে যাওয়ার পর বাড়ির লোকদের অবস্থা কেমন হয়। আরিয়ানও তার কথাতে সায় দেয় এবং তিনজন মিলে এই সিদ্ধান্ত নেয় যে রোদ আর মধু স্টোর রুমে বসে থাকবে এবং রোদ রুমে একটা চিঠি রেখে যাবে, যাতে করে ওরা মনে করে যে রোদ আবার পালিয়েছে। যেমন ভাবা তেমন কাজ। আজকে সকলেই রোদ একটা চিঠি লিখে এবং তারা দুজনেই স্টোর রুমে চলে যায়। বাসার সবাই মুখ থমথমে করে বসে আছে। আলিয়া, সাথী, আখি তারা তিনজনেই কান্না করছে। তাদেরকে মুনিয়া, ফারিয়া ও তারিন মিলে সামলাচ্ছে। মুনিয়া রায়হানের বউ, ফারিয়া রিফাত এবং তারিন এহসানের বউ। তাদের বিয়ে হয়েছে এই বছরে। তিনজনের বিয়েই পরপর হয়েছে বিধায় তারা তিনজনেই এখনো নতুন বউ। এই বাড়িতে তেমন কিছু বোঝে না, তবে এটা বোঝে যে রোদ এই বাড়ির সবার প্রাণ, তাই তারাও রোদকে আপন করে নিয়েছে। তবে মুনিরা একটু কেমন যেন রোদকে তেমন সহ্য করতে পারে না, আর ফারিয়া ভালো খারাপের মাঝামাঝি। কিন্তু তারিন মেয়েটা অতিরিক্ত ভালো, বাড়ির সবাইকে আপন করে নিয়েছে, ভীষণ মিশু। তারা তিনজনে এখন তাদের শাশুড়িদেরকে সামলাচ্ছে। আমার আগে থেকেই এই মেয়েকে সুবিধার মনে হয়নি, কেমন বাড়ি মাথায় তুলে রাখে। আপনারাও তো কোনো কিছু বলেন না। বুঝি না বাপু, এই মেয়েকে এত আদর দেওয়ার কি আছে? মাঝে মাঝে শাসনও করতে হয়। আমি হলে তো কথায় কথায় থাপ্পড়ের ওপর রাখতাম। এমন বাবা মা ছাড়া এতিম মেয়েকে এত মাথায় তুলে রাখার কি দরকার? এখন দেখলেন তো কেমন আপনাদের সবার মুখে চুনকালি লাগিয়ে পালিয়ে গেল। জানি না কোন ছেলের সাথে গেছে, নষ্টা মেয়ে কোথাকার। আর কোনো কথা বলতে পারলো না মুনিরা। তার আগে কেউ একজন তার মুখে জোরে থাপ্পড় লাগিয়ে দিল। মুনিরা মুখ তুলে তাকিয়ে দেখলো রায়হান দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারলো চটটা রায়হান মেরেছে। এবার সে চারিদিকে তাকিয়ে দেখে সবাই কেমন অগ্নি চোখে তাকিয়ে আছে তার দিকে। সে যে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে এটা খুব ভালো করে বুঝতে পারলো সে। তুই কোন সাহসে আমার বোনকে নিয়ে এমন কথা বলতে পারলি? তোকে তো আমি মেরেই ফেলবো। কি জানিস তুই রোদের ব্যাপারে? কতটুকু চিনিস ওকে? সবাইকে কি তোর মতো ভাবিস নাকি? নিজে যে বিয়ের আগে 2-3টা প্রেম একসাথে করে বেরিয়েছিস, তেমন কি রোদকে ভাবিস নাকি? আমারই ভুল ছিল বাবা মায়ের পছন্দে তোকে বিয়ে করা। ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। কুত্তার লেজ কখনো সোজা হয় না, তেমনি তুইও কখনো ভালো হবার নস। তাই তো বিয়ের পরেও ওই ছেলেগুলোর সাথে কথা বলিস। তোর এই নোংরা মুখ দিয়ে কোন সাহসে তুই আমার বোনের নামে এমন কথা বলিস? তোকে আমি ডিভোর্স দিব। তোর সাথে আমি আর সংসার করতে চাই না। সবাই হাঁ করে তাকিয়ে আছে রায়হানের দিকে। এইসব সে কি বলছে? মুনিরা মেয়েটাকে অহংকারী ভেবেছিল, তাই বলে এমন চরিত্রহীন হবে এটা কেউ কল্পনাও করেনি। আরহাম চৌধুরী গম্ভীর গলায় বললেন, তুমি এসব কি বলছো রায়হান? বাবা, আমি সব ঠিক কথাই বলছি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এই মেয়ের কাছ থেকে জিজ্ঞেস করো। এবার সবাই আরো নিশ্চুপ হয়ে পড়ল। মুনিরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে ভাবতে পারেনি এভাবে ধরা পড়ে যাবে। সে তো ভেবেছিল রায়ান কিছুই বুঝতে পারবে না। এখন মনে হচ্ছে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে সে। এখন কি হবে? মুনিরা আর কিছু না ভেবেই আরহাম চৌধুরীর পায়ের কাছে বসে বলল, বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি আর এমন ভুল কখনো করব না। আপনি একটু রায়হানকে বুঝান আমাকে মাফ করে দিতে। আমি আর এমন ভুল করব না। এবারের মতো আমাকে মাফ করে দিন। বলতে বলতে কাঁদতে লাগলো সে।